আসসালামু আলাইকুম। তো তোমাদের ক্রোমোজোম টপিকটা শুরু করছিলাম, অলরেডি বই দাগায় দেওয়া হয়ে গেছে। পার্ট ওয়ান ভিডিওতে আমরা অর্ধেক আলোচনা করে ফেলছি। আমরা পার্ট ওয়ান ভিডিওতে তোমার ক্রোমোজোমের যে ভৌত গঠনটা টপিকটা আছে, ওই ভৌত গঠন টপিকটা পুরোপুরি কমপ্লিট করছিলাম। অর্থাৎ আমি টেলোমিয়ার পর্যন্ত তোমাদেরকে দাগিয়ে দিছিলাম, আমি টেলোমিয়ার পর্যন্ত তোমাদেরকে ডিসকাস করছি। এখন আজকে আমি ক্রোমোজোমের পার্ট টু ভিডিওটা শুরু করবো, যেটা তোমার টেলোমিয়ারের পর থেকে শুরু হবে, পর থেকে তোমার ক্রোমোজোম টপিকের শেষ পর্যন্ত আজকের ভিডিওটা হবে। তো তোমরা যারা পার্ট ওয়ান ভিডিওটা দেখো নাই, ওইটা একটু দেখে আসো। ওইটা দেখলে, ওইটা যেখান থেকে শেষ করছি ওইখান থেকে আজকের ভিডিওটা শুরু করবো। তো ওইটা দেখলে তারপরে আজকের ভিডিওটা বুঝতে তোমাদের অনেক সুবিধা হবে। তো আমি শুরু করি আমার আজকের ভিডিও। আজকের ভিডিও হলো ক্রোমোজোমের পার্ট টু ভিডিও। ক্রোমোজোমের কোন ভিডিও? পার্ট টু। তো পার্ট ওয়ানে আমরা টেলোমিয়ার পর্যন্ত শিখছিলাম। টেলোমিয়ার বলতে তোমার ক্রোমোজোমের যে ভৌত গঠনটা আছে, ওই ভৌত গঠনটা আমরা পুরোপুরি কমপ্লিট করছিলাম। ভৌত গঠনটা আমরা একদম পুরোপুরি কমপ্লিট করছিলাম। এখন আমরা কি করবো, এখন তোমার পাঁচটা ছক আছে তোমার তোমার এই ভৌত গঠনের পরে তোমার পাঁচটা ছক আছে। পাঁচটা ছক, এই পাঁচটা ছক সম্পর্কে আমরা জানবো। এখন টেলোমিয়ার পরে আরো দুইটা আছে ভৌত গঠনের পয়েন্ট, এই দুইটা পয়েন্ট সম্পর্কে তোমাদের জানা লাগবে না। যতটুকু জানোছো অতটুকু একটু প্রপারলি প্র্যাকটিস করো, অতটুকু জানলেই না, পরে আর জানা লাগতেছে না। তোমরা একবারে ওই পাঁচটা ছকে চলে আসো। তো আমরা প্রথম ছকে আসি। তো যেহেতু ছক, সেহেতু একটু জায়গা লাগবে, কোন কথাটা বসতে দিই। তো প্রথম ছক কি? প্রথম ছক হলো সেন্টোমিয়ার আর ক্রোমোমিয়ারের মধ্যে পার্থক্য। তো আমি তোমার একটা ভিডিওতে তোমাদেরকে বলছিলাম, কি বলছিলাম, যে তুমি এই বইতে কিছু ওয়ার্ড পাবা, যে ওয়ার্ড গুলো তোমার ভুলাই যাবে। সেই ওয়ার্ড গুলা কি? সেই ওয়ার্ড গুলাই তোমার মূলত এখানে আছে। ওইখানে আমি চারটা ওয়ার্ড লিখে দিয়েছিলাম: সেন্ট্রোজোম, সেন্ট্রিওল, সেন্টোমিয়ার, ক্রোমোমিয়ার। তো এইখানে দেখো, এখানে কিন্তু ওই চারটা ওয়ার্ড আছে। এখানে তোমার সেন্ট্রিওলও আছে, সেন্ট্রোজোমও আছে, ক্রোমোমিয়ারও আছে, সেন্টোমিয়ারও আছে। তো তোমরা যদি ওই ভিডিওটা করে থাকো, তাহলে ওই ভিডিওতে যে ওই চারটা ওয়ার্ড সম্পর্কে আলাদা আলাদা ভাবে বলে দিছি, তো ওইটা যদি তোমরা জেনে এখানে আসো, তাহলে কিন্তু তোমার এই যে এই পার্থক্য গুলা পড়তে সুবিধা হবে। কারণ কি, তুমি যদি ওই প্রতিটা টপিক সম্পর্কে একটা ক্লিয়ার একটা ধারণা তোমাদের থাকে, তাহলে কি হবে, তাহলে তুমি পার্থক্য ইজিলি করতে পারবা। অর্থাৎ তুমি বুঝতে পারবা যে আমি আগে কি জানতাম আর নতুন কি জানতেছি। তখন তোমার পড়াটা আরো অর্গানাইজড হবে। আমি তোমাদেরকে সাজেস্ট করবো যে ওই ভিডিওটা দেখে ওই চারটা পয়েন্ট করে আসো। আমি বলবো যে তোমরা প্রথম থেকে সিকোয়েন্স অনুযায়ী আমার ভিডিওগুলো দেখো। এখন তুমি একটু স্পিড বাড়ায় দেখতে পারো, বা একটু কেটে কেটে দেখতে পারো, বাট প্রতিটা ভিডিও করে আসো। হঠাৎ করে মাঝখানে একটা ভিডিও ধরলে তোমারই সমস্যা হবে। এই হলো কথা। তো চলে আসি আমার প্রথম পার্থক্য কি? প্রথম পার্থক্য হলো তোমার সেন্টোমিয়ার আর ক্রোমোমিয়ারের মধ্যে। সেন্টোমিয়ার আর ক্রোমোমিয়ারের মধ্যে পার্থক্য। তো ভালো কথা, সেন্টোমিয়ার আর ক্রোমোমিয়ারের মধ্যে আমরা এখন পার্থক্য করব। তো প্রথম পার্থক্য কি বলা হয়েছে, সব ধরনের প্রকৃত ক্রোমোজোমেই সেন্টোমিয়ারকে পাওয়া যায়। আর দ্বিতীয় কথা কি? দ্বিতীয় কথা হলো মায়োসিসের প্রোফেজ এক পর্যায়ে দেখা যায়। তো এটা হলো কথা। কি? তুমি হলো সব ধরনের প্রকৃত ক্রোমোজোমে তুমি দেখা যায়। অর্থাৎ সেন্টোমিয়ার জিনিসটা কি? সেন্টোমিয়ার জিনিসটা হলো যে ক্রোমোজোমের মাঝখানে যে গোল জিনিসটা থাকে। অর্থাৎ ধরো এটা একটা ক্রোমোজোম, এই একটা ক্রোমোজোম, তো এই ক্রোমোজোমের এই যে এই জিনিসটা, এটা হলো তোমার সেন্টোমিয়ার। এই জিনিসটা কি? সেন্টোমিয়ার। এখন সেন্টোমিয়ার কি? সব ধরনের ক্রোমোজোমে তুমি এই সেন্টোমিয়ারকে পাবা। এমন কোনো ক্রোমোজোম নেই সেই ক্রোমোজোমে তোমার এই সেন্টোমিয়ার থাকে না। কারণ ক্রোমোজোমের বেসিক গঠনই হলো তোমার ক্রোমাটিড আর সেন্টোমিয়ার। এই দুইটা জিনিস থাকবে, তারপরে কিছু থাকুক বা না থাকুক, এই দুইটা জিনিস থাকবে। এই জন্য তোমার বলছে যে সব ধরনের ক্রোমোজোমে দেখা যায়, সব ধরনের ক্রোমোজোমে দেখা যায়। এতটুকু জানলে হবে। অর্থাৎ তুমি জানবা যে সব ক্রোমোজোমে তোমার সেন্ট্রোজোম থাকে, তাহলে এই পয়েন্টটা কাভার হয়ে যাবে। তো এই জিনিসটা কিন্তু নতুন কিছু না, তুমি এমনি জানো এই জিনিসটা। এবং তারপরে ক্রোমোমিয়ার। তো ক্রোমোমিয়ার আমি তোমাদেরকে আগের ভিডিওই বুঝাইছি যে ক্রোমোমিয়ার জিনিসটা কি। ক্রোমোমিয়ার কি? তোমার যখন হলো, এটা সবসময় দেখা যায় না, এটা শুধুমাত্র মায়োসিস কোষ বিভাজনে দেখা যায়। আর মায়োসিস কোষ বিভাজনে সবসময় দেখা যায় না। কখন দেখা যায়? মায়োসিস কোষ বিভাজনের ধাপ আছে। তো একটা ধাপ হলো প্রোফেজ এক। এই প্রোফেজ একেরও আবার পাঁচটা ধাপ আছে। তো পাঁচটা ধাপের লেপটোটিন পর্যায়ে, অর্থাৎ প্রথম ধাপ লেপটোটিন পর্যায়ে, মূলত এই কি বলে, এই ক্রোমোমিয়ারটা। অর্থাৎ এই ক্রোমোমিয়াম কি? ক্ষুদ্র গুটির মতো। এই গুটিগুলো তোমার এই লেপটোটিন পর্যায়ে আসা শুরু করে। তারপরে লেপটোটিনের পরে জাইগোটিন পার হয়ে যখন প্যাকাইটিনে যায়, প্যাকাইটিনে গেলে তোমার পুরো ক্রোমোজোমটা এই ক্ষুদ্র গুটিতে ভরে যায়। তখন কি হয়, একদম স্পষ্ট রূপে তুমি এই হলো কি বলে, ক্রোমোমিয়ারকে কি করবা, ক্রোমোমিয়ারকে তুমি ইসের মধ্যে, ক্রোমোজোমের মধ্যে দেখতে পাও। তো এখানে তোমার ওই জিনিসটাই বলা আছে যে মায়োসিস প্রোফেজ এক পর্যায়ে দেখা যায়। তো পাশে তোমার ব্র্যাকেটে লেপটোটিন লিখে দিছে। আসলে জিনিসটা অতটা অ্যাপ্রোপ্রিয়েট না, কারণ এটা লেপটোটিনেও দেখা যায়, জাইগোটিনেও দেখা যায়, প্যাকাইটিনেও দেখা যায়। বাট প্যাকাইটিনে একদম প্রপারলি দেখা যায়, আর লেপটোটিনে আসা শুরু করে। তো তুমি কি লিখবা? তুমি লিখবা যে এটা দেখা যায় হলো ক্রোমোজোমের ক্রোমোজোমের মায়োসিস প্রোফেজ এক পর্যায়ে দেখা যায়। ক্রোমোজোমের মায়োসিস প্রোফেজ এক প্রোফেজ এক পর্যায়ে দেখা যায়, এক পর্যায়ে দেখা যায়। ব্র্যাকেটে কিছু দেখা লাগবে না, কারণ ওই জিনিসটা তো অত অ্যাপ্রোপ্রিয়েট না। তো এই জিনিসটা তুমি যদি ক্রোমোমিয়ার, আমি যেভাবে তোমাদেরকে ক্রোমোমিয়ার বুঝাইছি, ওটা যদি বোঝো, তাহলে এই পয়েন্টটা বুঝতে তোমাদের কোনো অসুবিধা হবে না। এটাও তোমরা বুঝো। দেন 2 নম্বর পয়েন্ট, এটা নতুন কিছু না। দেন 2 নম্বর পয়েন্ট কি? অরঞ্জিত খাস বিজেস আর ডার্ক ব্যান্ড। তো অরঞ্জিত খাস, তো ওই জিনিসটাই তোমার দুইটা কথা একসাথে বলছে। দুইটা কথা কিভাবে বলছে? এটা তুমি যখন, আমি তোমাদেরকে সেন্টোমিয়ার পড়াইছি, আমি বলছি যে সেন্টোমিয়ার কি?
অরঞ্জিত অংশ। কারণ কি তুমি যদি এর সাথে ক্রোমোজোমের সাথে রঞ্জক পদার্থ অ্যাড করো তাহলে এর ক্রোমাটিডটা রং ধারণ করবে, বাট হলো সেন্ট্রোমিয়ার করবে না। এই জন্য সেন্ট্রোমিয়ারকে কি বলে, অরঞ্জিত অংশ বলা হয়। এবং সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমের যেই স্থানে অংশ, মানে যেই স্থানে অবস্থান করে ওই স্থানে কি করে, একটা খাঁজ তৈরি করে। এটাও তোমাদেরকে বুঝাইছি। এই খাঁজকে কি বলে, মুখ্য খাঁজ বলে। এই জন্য তোমার ওই খাঁজ আর এটা যেহেতু অরঞ্জিত অংশ, এই দুইটাকে একত্রিত করে একটা পয়েন্ট বলছে কি, এই জিনিসটা কি, এই জিনিসটা হলো অরঞ্জিত খাঁজ বিশেষ। অরঞ্জিত খাঁজ বিশেষ, বা তোমরা যদি অরঞ্জিত অংশ বলো তাও জিনিসটা ভুল হবে না, তোমরা অরঞ্জিত অংশই বলো, তাইলে জিনিসটা তোমাদের পড়ার ভিতরেও থাকবে, আলাদাভাবে কিছু পড়া লাগবে না। এটা কি, এটা হলো অরঞ্জিত অংশ। দেন দ্বিতীয় কথা, তাহলে ইসের ক্ষেত্রে 2 নম্বর পয়েন্ট কি, ক্রোমোমিয়ার ক্ষেত্রে 2 নম্বর পয়েন্ট হলো ডার্ক ব্যান্ড। অর্থাৎ এই যে ক্রোমোজোম, এগুলো কি, এগুলো এই যে ক্ষুদ্র গুটিকা, একদম কালো ক্ষুদ্র গুটিকা, এই জন্য এটাকে তোমার একটা নাম দিয়ে আছে, এটাকে একটা সুন্দর নামে ডাকা হয়, ডার্ক ব্যান্ড বলা হয়। ডার্ক ব্যান্ড বলে, অর্থাৎ এগুলো তোমার প্রথমত কালো হয়, একদম কালো কুচকুচে, একদম মানে এই যে গুটি গুটি কিরকম একদম কালো কুটকুটে, তো গুটি প্লাস ছোট, এই জন্য এই জিনিসটাকে কি বলে, এই জিনিসটাকে তোমার সুন্দরভাবে যেহেতু ডার্ক ব্যান্ড বলা হয়, অর্থাৎ ডার্ক মানে কালো, আর ব্যান্ড বলতে ওই ওই গুটিটাকে মূলত ব্যান্ড বলা হয়েছে, অর্থাৎ একে কি বলা হয়, ক্রোমোমিয়ারকে ডার্ক ব্যান্ড বলা হয়। তো এই জিনিসটা তোমার একটু মনে রাখার জিনিস যে ক্রোমোমিয়ারকে তোমার ডার্ক ব্যান্ড বলা হয়, বাট এটা নতুন কিছু না, বাট এটা একটু মুখস্থ রাখা লাগবে যে ক্রোমোমিয়ারকে ডার্ক ব্যান্ড বলা হয়। দেন দ্বিতীয় থার্ডে আরেকটা পয়েন্ট বলা আছে কি, যে কতগুলা থাকে। এখন একটা আমরা সবসময় কি, সবসময় তোমার বায়োলজি ম্যাক্সিমাম জিনিস নিয়ে কাজ করে। তো সেন্টোমিয়ার, সেন্টোমিয়ার হ্যাঁ ঠিক আছে, সেন্টোমিয়ার ক্রোমোজোমে একটাও থাকতে পারে, একাধিকও থাকতে পারে, বাট একটা আদর্শ ক্রোমোজোমে অলওয়েজ একটা সেন্টোমিয়ার থাকবে। আর আদর্শ ক্রোমোজোম বলতে তোমার একটা, ধরো মানুষের 46টা ক্রোমোজোম আছে, 46টার ভিতরে তোমার ম্যাক্সিমাম ক্রোমোজোম আদর্শ ক্রোমোজোমই হবে। কয়েকটা ক্রোমোজোম যেখানে একাধিক সেন্টোমিয়ার থাকার কারণে ওইগুলো আদর্শ হবে না, বাট ম্যাক্সিমাম ক্রোমোজোম কেমন হবে, ম্যাক্সিমাম ক্রোমোজোমই হলো তোমার আদর্শ হবে। আর ম্যাক্সিমাম ক্রোমোজোমে তাহলে আদর্শ ক্রোমোজোমে কয়টা সেন্টোমিয়ার থাকবে, একটা থাকবে। আর বায়োলজি অলওয়েজ, আমি তোমাকে বলছি, বায়োলজি অলওয়েজ ম্যাক্সিমামকে সাপোর্ট করে। যেহেতু ম্যাক্সিমাম ক্রোমোজোমে একটা সেন্টোমিয়ার থাকে, তার মানে ক্রোমোজোমের সেন্টোমিয়ার সংখ্যা কয়টা, একটা। ক্রোমোজোমের সেন্টোমিয়ার সংখ্যা কয়টা, একটা, কারণ কি ম্যাক্সিমাম ক্রোমোজোমে একটা আছে, হ্যাঁ বেশি থাকতে পারে বাট ম্যাক্সিমাম একটা থাকে, তাই সংখ্যা কয়টা, একটা। তারপরে কি আছে, তারপরে হলো তোমার এই যে ক্রোমোমিয়ার। তো ক্রোমোমিয়ার কি, এই যে এরকম ফুটা ফুটা হয়ে ফুটা ফুটা হয়ে তোমার পুরো ক্রোমোজোম জুড়ে রয়েছে। তার মানে কি, একটা আছে, দুইটা আছে, তিনটা আছে, চারটা আছে, অবশ্যই না, এটা অসংখ্য আছে। অবশ্যই কয়টা আছে, অসংখ্য আছে। কারণ কি, যে অসংখ্য, পুরা ক্রোমোজোম জুড়ে এরকম ফুটা ফুটা হয়ে ভরে রয়েছে, মানে কি অসংখ্য, এই সংখ্যা কত, অসংখ্য। তো এটাও কিন্তু মুখস্থ করার কিছু না। দেন কি আছে, দেন আরেকটা জিনিস আছে, এটা একটু মুখস্থ করা লাগবে। এর ডিএনএ আর ওর ডিএনএ কুণ্ডলিতর উপরে করা হয়েছে, অর্থাৎ তোমার সেন্টোমিয়ারে যে ডিএনএটা থাকে, সেন্টোমিয়ারের ডিএনএটা কি হয়, সেন্টোমিয়ারের ডিএনএটা অল্প কুণ্ডলিত থাকে। সেন্টোমিয়ার ডিএনএ কেমন হয়, অল্প কুণ্ডলিত থাকে। অল্প কুণ্ডলিত থাকে, তাহলে এর অপোজিট কি হবে, অধিক কুণ্ডলিত থাকে। এর ডিএনএটা কেমন হয়, অধিক কুণ্ডলিত থাকে। তো এই জিনিসটা তোমার একটু মুখস্থ করা লাগবে, কারণ এটা একদম পুরো নতুন জিনিস, এটা তুমি আগে জানো না, আমি তোমাদেরকে আগে পড়াইনি। যে তোমার সেন্টোমিয়ারের মধ্যে যে ডিএনএ থাকে, অর্থাৎ সেন্টোমিয়ার তো ক্রোমোজোমেরই একটা অংশ, ক্রোমোজোম মূলত কি ডিএনএ প্রোটিন দ্বারা গঠিত। তাহলে এই ডিএনএ প্রোটিন তোমার ক্রোমাটিডেও আছে, সেন্টোমিয়ারও আছে, আবার কি আছে, তো এই হলো এই ক্রোমোজোমের মধ্যেই আমার এই ডার্ক ব্যান্ড আছে বা হলো ক্রোমোমিয়ার আছে। তার মানে কি, এর মধ্যেও এই ডিএনএ প্রোটিনই থাকবে, কারণ কি আমার এই পুরো ক্রোমোজোম জিনিসটাই তো ডিএনএ প্রোটিন দ্বারা তৈরি, আর কিছু তো নেই ভিতরে। তার মানে কি, এখানে ডিএনএ প্রোটিন থাকবে, এর ভিতরে সেন্টোমিয়ার আছে, সেন্টোমিয়ারেও ডিএনএ থাকবে, আবার হলো ক্রোমোমিয়ারেও ডিএনএ থাকবে। বাট সেন্টোমিয়ারে যে ডিএনএ থাকে ওটা কি অল্প কুণ্ডলিত হয়, অর্থাৎ সেন্টোমিয়ারের মধ্যে ডিএনএ গুলো বেশি জড়াজড়ি করে থাকে না, বেশি জড়াজড়ি করে থাকে না। বাট ক্রোমোমিয়ার দেখো একদম কালো হয়ে গেছে, মানে জিনিসটা কি, ডিএনএ একটা আরেকটার ভিতরে ঢুকিয়ে 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 একদম কালো করে ফেলছে। এই জন্য অধিক কুণ্ডলিত। আমি এমনি মাথায় রাখতাম যে কি, এই যে ক্রোমোমের একদম কালো কুচকুচে একদমই, তো এখানে কালো কেমনে হয়েছে, তোমার এরকম ডিএনএ একটা আটটার ভিতরে মানে ঢুকে 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 কোনো ফাঁকা জায়গায় রাখেনি, এই জন্য কালো হয়ে গেছে। এইভাবে আমি মাথায় রাখতাম যে ক্রোমোমিয়ার হলো অধিক কুণ্ডলিত, এটা মনে থাকলে এমনি ওর অপোজিট হলো সেন্টোমিয়ার, তার মানে সেন্টোমিয়ার উল্টা হবে, উল্টা মানে অল্প কুণ্ডলিত। সেন্টোমিয়ারের ডিএনএ কি, অল্প কুণ্ডলিত। এটা আমাদের একটু মুখস্থ রাখা লাগবে। তা আমি যে টেকনিকে মনে রাখতাম, অর্থাৎ এই যে ঢুকে 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 কালো হয়ে গেছে, কালো মানে কি অধিক কুণ্ডলিত, অধিক কুণ্ডলিত আর বিপরীত হলো অল্প কুণ্ডলিত। এমনি এই পয়েন্টটা আমি মুখস্থ করতাম, তো তোমরা তোমাদের মতো এই পয়েন্টটা একটু মনে রাখা লাগবে তোমাদের। তো গেল আমার আরেকটা পয়েন্ট। দেন 5 নম্বর পয়েন্টে কি বলা হয়েছে, 5 নম্বর পয়েন্টে বলা আছে হলো সেন্টোমিয়ারে কোনো জিন থাকে না, ক্রোমোমিয়ারে একাধিক জিন থাকে, এক বা একাধিক জিন থাকে। তো এরাও আবার একটা মুখস্থ, এখানে কি থাকে না, এখানে কোনো জিন থাকে না, অর্থাৎ এর মধ্যে ডিএনএ আছে, ঠিক আছে, এর মধ্যে ডিএনএ আছে, ঠিক আছে। তা আমি তোমাদেরকে বলছি যে ডিএনএ তোমার অংশ, অর্থাৎ ডিএনএ কে, ধরো এই একটা ডিএনএ, এই ডিএনএ তো এখানে একটা জিন থাকতে পারে, 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 আবার এখানে নাই, এখানে নাই। তো তোমার এই যে ইসের মধ্যে, তুমি সেন্টোমিয়ার মধ্যে যে ডিএনএ পাবা, এই পুরা ডিএনএ জুড়ে তুমি কোনো জিন পাবা না। আর ক্রোমোমিয়ার মধ্যে যে ডিএনএ পাবা, ওইখানে তুমি জিন পাবা but খুবই কম, বেশি থাকে না। এক বা একাধিক জিন থাকতে পারে, থাকে, অর্থাৎ থাকবে, একদমই থাকবে না এরকম না, বাট খুবই কম থাকে, একটা বা একের অধিক দুই তিনটা এরকম ভাবে থাকবে।
এই জন্য তোমার এই যে এই পয়েন্টটা, অর্থাৎ তোমার সেন্ট্রোমিয়ারে যে ডিএনএ থাকে ওইখানে তোমার কোনো জিনই থাকে না, বাট ক্রোমোমিয়ারে যে ডিএনএ থাকে ওইখানে এক বা একাধিক জিন থাকে। তো এই জিনিসটা আমাদের মুখস্থ করা লাগবে। তো এখানে আমাদের ভালোই কয়েকটা জিনিস মুখস্থ করা লাগবে। এই ডার্ক ব্যান্ড, ক্রোমোমিয়ারকে ডার্ক ব্যান্ড বলে, এটা মুখস্থ করা লাগবে। ক্রোমোমিয়ার হলো অধিক কুণ্ডলিতে, এটা মুখস্থ করা লাগবে। এটা মুখস্থ করলে এটা এমনি তোমার মুখস্থ হয়ে যাবে। দেন কি এক বা একাধিক জিন থাকে, এটা মুখস্থ করবে বা এটা মুখস্থ করবে, একটা মুখস্থ করলে আরেকটা এমনি এমনি মুখস্থ হয়ে যাবে। তো এখানে কিন্তু আমার তিনটা পয়েন্ট একটু মুখস্থ করা লাগবে, কারণ এই তিনটা পয়েন্ট তোমরা আগে পড়ো নাই। ডার্ক ব্যান্ড, অধিক কুণ্ডলিত, আর এক বেলা। তো আমি তোমাদেরকে সাজেস্ট করবো যে তুমি জাস্ট ক্রোমোমিয়ারের তিনটা পড়ো, আর মাথায় রাখবে যে ক্রোমোমিয়ারে যা পড়তেছো সেন্টোমিয়ারে তার উল্টা, অর্থাৎ এখানে অধিক এখানে অল্প, এখানে এক বা একাধিক এখানে নেই, এমনি তোমরা পড়ে নিও। এমনি বললে আমার মূলত সেন্টোমিয়ার আর ক্রোমোমিয়ারের পার্থক্যটা হলো। তারপরে আমরা নেক্সট পার্থক্যে যাব। তো আমরা নেক্সট পার্থক্যে আসি। নেক্সট পার্থক্য কি? নেক্সট পার্থক্য হলো তোমার সেন্ট্রোজোম আর সেন্টোমিয়ারের মধ্যে পার্থক্য। তো আমি তোমাদেরকে বলেছিলাম যে ওইখানে কিছু ওয়ার্ড লিখে দিয়েছিলাম, তো ওই ওয়ার্ডে কিন্তু এই সেন্ট্রোজোমও ছিল আবার সেন্ট্রোমিয়ারও ছিল। তো সেন্ট্রোমিয়ার, সেন্ট্রোমিয়ার দেখি কি কি পার্থক্য আছে এদের মধ্যে। তো আগেই বলে রাখি সেন্ট্রোজোম আর সেন্ট্রোমিয়ার কি। সেন্ট্রোজোম জিনিসটা কিন্তু তোমাদেরকে আগে একটা অঙ্গাণু পড়াইছিলাম, ওই অঙ্গাণুর ভিতরে অর্থাৎ একটা অঙ্গাণু সেন্ট্রিওল আমি তোমাদেরকে পড়াইছি। ওইখানে কিন্তু আমি সেন্ট্রোজোম সম্পর্কে তোমাদেরকে একটা ভালো ধারণা দিয়ে দিছি। আবার একবার বলি যে সেন্ট্রোজোম কি, তোমার সেন্ট্রিওল একটা অঙ্গাণু আছে, এই দুইটা সেন্ট্রিওল চারপাশে জেলিন নাই পদার্থ যেটাকে সেন্টোস্ফিয়ার বলা হয়, আর এটা যদি একটা আবরণ দ্বারা আবৃত থাকে এই পুরা জিনিসটাকে তোমার সেন্ট্রোজোম বলা হয়। আর সেন্টোমিয়ার কি? সেন্টোমিয়ার হলো তোমার ক্রোমোজোমের মাঝখানে থাকে, অর্থাৎ যে ক্রোমোজোমের মাঝখানে এই যে এই জিনিসটা, এই জিনিসটাই কি, এই জিনিসটাই হলো তোমার সেন্টোমিয়ার। এই হলো তোমার বেসিক জিনিস। আর এই সেন্ট্রোজোম শুধুমাত্র তোমার কি আছে, শুধুমাত্র কোথায় পাওয়া যায়? প্রাণীতে পাওয়া যায়। এই জিনিসটা তুমি উদ্ভিদে দেখতে পাবা না। বাট ক্রোমোজোম কি? উদ্ভিদ প্রাণী দুই জায়গায় আছে, তার মানে সেন্টোমিয়ারও উদ্ভিদ প্রাণী দুইখানে আছে। এগুলো একটু বেসিক জিনিস তোমাদেরকে আগে একটু জানিয়ে রাখলাম। তো প্রথম পয়েন্ট আমাদের ওই পয়েন্টই, যে সেন্ট্রোজোম এটা কি কোথায় পাওয়া যায়? এটা হলো শুধুমাত্র প্রাণী কোষে পাওয়া যায়, প্রাণী কোষে পাওয়া যায়। আর সেন্ট্রোমিয়ার, সেন্ট্রোমিয়ার কি? সেন্ট্রোমিয়ার হলো ক্রোমোজোমের অংশ, আর ক্রোমোজোম প্রাণী উদ্ভিদ দুই জায়গায় পাওয়া যায়, তার মানে সেন্ট্রোমিয়ারও প্রাণী উদ্ভিদ দুই জায়গায় পাওয়া যায়। তাহলে এটা কোথায় পাওয়া যায়? প্রাণী প্লাস উদ্ভিদ দুইখানে পাওয়া যায়, প্রাণী প্লাস উদ্ভিদ দুইখানে পাওয়া যায়। এই একটা পয়েন্ট মুখস্থ করার কিছু নেই, এটাও তোমরা মোটামুটি জানো। দেন সেকেন্ড একটা পয়েন্টের কথা বলা আছে কি, একটা হলো সাইটোপ্লাজমীয় অঙ্গাণু আর একটা হলো নিউক্লিয় বস্তু। তো সাইটোপ্লাজমীয় অঙ্গাণু আমি তোমাকে বলছি যে কি, সেন্ট্রিওল, সেন্ট্রিওল একটা সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। দুইটা সেন্ট্রিওল চারপাশে যে নির্ণয় পদার্থ একটা আবরণ মিলে এটাও আর একটা অঙ্গাণু হয়ে যাচ্ছে। তার মানে কি এটা একটা অঙ্গাণু, আর এর অবস্থান কোথায়? এর অবস্থান অবশ্যই সাইটোপ্লাজমে, কারণ এই যে কোষের মধ্যে যত অঙ্গাণু আছে নিউক্লিয়াস ব্যতীত যত অঙ্গাণু আছে সবাই হলো সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। তো সেন্ট্রোজোম কি? সেন্ট্রোজোম তো নিউক্লিয়াস না, তার মানে কি কি হলো সাইটোপ্লাজমিক অঙ্গাণু। তো এটাও কিন্তু মুখস্থ করার কিছু না, একবার বললে কিন্তু তোমার মাথায় জিনিসটা ধরে যাবে যদি তুমি একটু বুঝে বুঝে বলো। এটা হলো সাইটোপ্লাজমিক অঙ্গাণু, সাইটোপ্লাজমিক অঙ্গাণু। আর একটা সেন্টোমিয়ার কি? সেন্টোমিয়ার হলো তোমার নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোমের মধ্যে থাকে, অর্থাৎ নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোম থাকে, সেই ক্রোমোজোমের একটা অংশ হলো সেন্ট্রোমিয়ার। অর্থাৎ কি এটা কিন্তু নিউক্লিয়াসেরই একটা অংশ, অর্থাৎ নিউক্লিয়াসের একটা অংশ হলো ক্রোমোজোম, আর সেই অংশের একটা অংশ হলো সেন্ট্রোমিয়ার। এই জন্য তোমার সেন্ট্রোমিয়ারকে কি বলা হয়েছে? নিউক্লিয় বস্তু বলা হয়েছে, অর্থাৎ নিউক্লিয়াসের একটা অংশ, নিউক্লিয় বস্তু বলেছে। তো এটাও কিন্তু মুখস্থ করার কিছু না, তুমি যদি জানো যে মানে সেন্ট্রোমিয়ার জিনিসটা কি, সেন্ট্রোমিয়ার কি? ক্রোমোজোমের অংশ, এতটুকু যদি জানো তাহলে তুমি বলতে পারো যে জিনিসটা নিউক্লিয় বস্তু, কারণ কি এটার অবস্থান হলো নিউক্লিয়াসের মধ্যে। দেন তিন নাম্বারে কি বলেছে? তিন নাম্বার বলেছে একটা হলো মাকুতন্তু গঠনে সাহায্য করে, আর একটা হলো মাকুতন্তুর সাথে তোমার হলো ক্রোমোজোমকে সংযুক্ত রাখে। তো এই জিনিসটা কিন্তু তোমরা একদম মানে জিনিসটা একটু তোমাদের নতুন মনে হচ্ছে, বাট তোমাদের আমি বুঝাইলে তোমরা বুঝতে পারবে যে জিনিসটা পুরাতন জিনিস। প্রথম কথা হলো মাকুতন্তু। তো তোমাদেরকে আগের ভিডিওতে আমি বলেছি যে মাকুতন্তু, আসলে মাকুতন্তু জিনিসটা আলাদা কিছু না, অর্থাৎ তুমি যেটাকে মাকুতন্তু হিসেবে চিনো ওটাই তোমার মূলত স্পিন্ডল তন্তু। স্পিন্ডল তন্তু ওটাই মূলত তোমার স্পিন্ডল যন্ত্র, অর্থাৎ তন্তুর সমার্থক শব্দ হলো যন্ত্র, অর্থাৎ অনেকগুলা তন্তু একত্রিত হয়ে যে জিনিসটা গঠন করে ওটাকে যন্ত্র বলা হয়। তাহলে তোমার স্পিন্ডল তন্তু যা, স্পিন্ডল যন্ত্র একই জিনিস, জাস্ট অনেকগুলো আছে। দেন মাকু তন্তু যা, মাকু যন্ত্র সেম জিনিস, আবার স্পিন্ডল তন্তু মাকু তন্তু সবই একই জিনিস, জাস্ট ইংলিশ ওয়ার্ড। দেন স্পিন্ডল তন্তুকে আবার ইংলিশে অ্যাপারেটাস, যন্ত্রকে ইংলিশে তোমার অ্যাপারেটাস বলা হয়, তন্তুকে ইংলিশে ফাইবার বলা হয়। আর জিনিসগুলো একই, মাকুজা স্পিন্ডলও সেম জিনিস, তন্তুজা যন্ত্রতা অ্যাপারেটাসটা ফাইবারটা সবই সেম জিনিস, অর্থাৎ স্পিন্ডল তন্তু বলো, মাকু তন্তু বলো, স্পিন্ডল ফাইবার বলো, স্পিন্ডল তন্ত্র বলো, মাকু যন্ত্র বলো, সব জিনিসপত্র সেম। তো তুমি যদি এখানে মাকু তন্তু না লিখে যদি স্পিন্ডল তন্তু লিখো, অর্থাৎ তুমি মাকু তন্তু চিনো না বা তুমি স্পিন্ডল তন্তু চিনো, তাও তোমার কেউ নাম্বার কাটবে না, কারণ জিনিস সেম। তো এই জিনিসটা তোমার প্রথমত জানা লাগবে যে মাকু তন্তু যা, স্পিন্ডল তন্তু তা। তো এখন কথা হলো একটা হলো তোমার স্পিন্ডল তন্তু গঠনে সহায়তা করে, কেমনে সাহায্য করে সেটা তুমি আগে থেকেই জানো। আমি তোমাদেরকে কি বলছি যে সেন্ট্রোজোমের মধ্যে সেন্টিওল থাকে, এখন যখন সেন্টিওলের কাজ পড়াইছিলাম আমি তোমাদেরকে বলছিলাম
যে কোষ বিভাজনের সময় স্পিন্ডেল তন্তু সেন্ট্রিওল তৈরি করে। আর সেন্ট্রিওল শুধুমাত্র প্রাণী কোষে পাওয়া যায়, এই জন্য প্রাণী কোষে স্পিন্ডেল তন্তু তৈরি করে কে? স্পিন্ডেল তন্তু তৈরি করে হলে এই সেন্ট্রিওল। যেহেতু সেন্ট্রিওল তৈরি করে, এখন সেন্ট্রিওলটা কোথায় অবস্থান করে? সেন্ট্রোজোমের ভিতরে, এজন্য ডাইরেক্টলি সেন্ট্রিওল তৈরি করে, ঠিক আছে, বাট ইনডাইরেক্টলি আমরা বলতে পারি না যে সেন্ট্রোজোম হলো স্পিন্ডেল তন্তু তৈরি করে, কারণ সেন্ট্রোজোমের ভিতরকার সেন্ট্রিওলই তৈরি করতেছে। এই জন্য বলা হয় কি, এই জন্য বলা হয় হলো এটা কি, এটা হলো তোমার স্পিন্ডল তন্তু গঠনে সাহায্য করে, কারণ কি এর ভিতরকার সেন্ট্রিওল হলো স্পিন্ডল তন্তু গঠন করে। তার মানে কি, এ যদি সেন্ট্রিওল যদি করতে পারে, তার মানে কি সেন্ট্রিওলটা অবস্থান কোথায়? এর মধ্যে আছে। তাহলে ডাইরেক্টলি সেন্ট্রিওল করতেছে, বাট ইনডাইরেক্টলি করতেছে, ইনডাইরেক্টলি কিন্তু আমার এই সেন্ট্রোজোমই করতেছে। তারপরে হলো সেন্টোমিয়ার। সেন্টোমিয়ারে আসো, তো সেন্টোমিয়ারে কি পড়বো? সেন্টোমিয়ারে তোমার বলা আছে কি, সেন্টোমিয়ারে তোমার এর সাথে বলা আছে কি, মাকুতন্তুর সাথে ক্রোমোজোমকে সংযুক্ত রাখে এই স্পিন্ডল তন্তু। মাকুতন্তু না, আমরা স্পিন্ডল তন্তু পড়বো। স্পিন্ডল তন্তুর সাথে ক্রোমোজোমকে সংযুক্ত রাখে, ক্রোমোজোমকে সংযুক্ত রাখে, সংযুক্ত রাখে। তো জিনিসটা আসলে কি তোমাদেরকে বোঝায়? তো এই জিনিসটা আমি যখন তোমাদেরকে সেন্টোমিয়ারের কাইনেটোকোর পড়াইছিলাম, কাইনেটোকোর যখন তোমার ভৌত গঠনে কাইনেটোকোর পড়াইছে, আমি এই জিনিসটা তোমাদেরকে বুঝাইছিলাম যে তোমার সেন্টোমিয়ার, এখানে আমরা কি নিয়ে আলোচনা করতেছি? তোমার সেন্টোমিয়ার নিয়ে আলোচনা করতেছি। আমি তোমাদেরকে বলছিলাম যে সেন্টোমিয়ারের মধ্যে একটা জিনিস থাকে যেটাকে কাইনেটোকোর বলা হয়। এই কাইনেটোকোরের মাধ্যমেই তোমার সেন্টোমিয়ার কি থাকে? স্পিন্ডেল তন্তুর সাথে লেগে থাকে। তার মানে কি, তোমার কাইনেটোকোর হলো, কাইনেটোকোরের মাধ্যমে অর্থাৎ ক্রোমোজোম যখন কোষ বিভাজন হয় তখন ক্রোমোজোম স্পিন্ডেল তন্তুর সাথে লেগে থাকে। কিভাবে লেগে থাকে? এর সেন্ট্রোমিয়ারের মাধ্যমে লেগে থাকে। যদি স্পেসিফিকলি বলি, সেন্টোমিয়ারের কাইনেটোকোরের মাধ্যমে লেগে থাকে, অর্থাৎ লাগাই কাইনেটোকোর, বাট কাইনেটোকোর কোথায় থাকে? সেন্টোমিয়ারে থাকে, অর্থাৎ ডাইরেক্টলি কাইনেটোকোর লাগাচ্ছে, বাট ইনডাইরেক্টলি সেন্টোমিয়ার লাগাচ্ছে। তো এখানে সেই জিনিসটাই কথা বলছে যে স্পিন্ডেল তন্তুর সাথে ক্রোমোজোমকে সংযুক্ত রাখে, কে রাখে? সেন্টোমিয়ার রাখে। আরো যদি স্পেসিফিকলি বলি, সেন্টোমিয়ারের কাইনেটোকোর রাখে। তো এই হলো জিনিস। তো এই জিনিসটা কিন্তু মুখস্থ করার কিছু না, তুমি যদি কাইনেটোকোর বোঝো, সেন্টোমিয়ার বোঝো, তাহলে এই পয়েন্টটাও তুমি বুঝে যাবে। আবার এই পয়েন্টটাও বুঝে যাবে যদি তুমি হলো সেন্ট্রিওল অঙ্গাণুটা প্রপারলি পড়ে আসো। এই হলো তোমার আরেকটা পয়েন্ট। তো 4 নম্বরে কি পয়েন্ট আছে? 4 নম্বরে তোমার বলা আছে একটা আরএনএ ও প্রোটিন দ্বারা গঠিত আর একটা ডিএনএ প্রোটিন দ্বারা গঠিত। প্রথমে সেন্টোমিয়ারে আসি। এখন সেন্টোমিয়ার কি? সেন্টোমিয়ার হলো ক্রোমোজোমের একটা অংশ। এখন আমি তোমাদেরকে বারবার বলেছি ক্রোমোজোম কি, ক্রোমোজোম হলো ডিএনএ প্রোটিন যৌগ, ডিএনএ প্রোটিন যৌগ। তার মানে যদি ক্রোমোজোম ডিএনএ প্রোটিন যৌগ হয়, অবশ্যই তোমার এই সেন্টোমিয়ারও ডিএনএ প্রোটিন যৌগ হবে। তার মানে এটা কি, এটা ডিএনএ ও প্রোটিন দ্বারা গঠিত, ডিএনএ ও প্রোটিন দ্বারা গঠিত। এখন কথা হলো এই যে কি, মানে সেন্ট্রোজোম। তো সেন্ট্রোজোম কি? সেন্ট্রোজোম হলো তোমার আরএনএ ও প্রোটিন দিয়ে গঠিত। এখন এই জিনিসটা এখানে বলা আছে কি, সেন্ট্রোজোম হলো আরএনএ ও প্রোটিন দ্বারা গঠিত। এখন জিনিসটা অতটা অ্যাপ্রোপ্রিয়েট না, কারণ আমি তোমাদেরকে যখন সেন্ট্রিওল পড়াইছিলাম, সেন্ট্রিওল আমি তোমাদেরকে যখন পড়াইছিলাম তখন তোমাদেরকে বলছিলাম যে সেন্ট্রিওল হলো একটা স্বপ্রজনন ক্ষমতা সম্পন্ন অঙ্গাণু। স্বপ্রজনন ক্ষমতা সম্পন্ন অঙ্গাণু কেন? কারণ এটা হলো বিভাজিত হয়ে এর প্রতিরূপ সৃষ্টি করতে পারে, বাট এর মধ্যে কোনো ডিএনএ আরএনএ কিছু থাকে না। ওটা একটা মানে একদম সত্যি কথা, আসলে থাকে না। বাট এখানে এরা অপশনের সাথে, অর্থাৎ পার্থক্য মিলানোর জন্য ধরো প্রোটিন, তো প্রোটিন থাকে সবার ভিতরে, প্রোটিন থাকে, তোমার ইসের মধ্যেও প্রোটিন থাকবে স্বাভাবিক, সেন্টিওলের মধ্যেও থাকবে, আর সেন্টিওলে থাকলে সেন্ট্রোজোমেও থাকবে, বাট এরা যে মানে একটা পার্থক্য করা লাগবে, এজন্য ডিএনএ এর পার্থক্য হিসেবে আরএনএ কে দিছে। বাট এই জিনিসটা আসলে অতটা অ্যাপ্রোপ্রিয়েট না। এখন পার্থক্য জানার জন্য মানে এখন তো তোমার পার্থক্য 5টা পয়েন্ট আনা লাগবে, এই জন্য তুমি আরএনএ টা একটু মাথায় রাখো। বাট জিনিসটা লজিক্যাল না, অর্থাৎ লজিক্যালি তুমি সেন্ট্রোজোম সেন্ট্রিওল এর মধ্যে ডিএনএ আরএনএ কিছু পাবা না, ডিএনএ আরএনএ কিছু পাবা না। তো বাট এখানে ওরা ইসের জন্য এই জিনিসটা বলছে। তো তুমি তো এইটা জানো যে ডিএনএ ও প্রোটিন দ্বারা সেন্ট্রোমিয়ার গঠিত, এইটা তো তুমি জানো, এটা তো তুমি ভুলবা না। তো তুমি এটার সাথে মিলাই এর বিপরীত, এর বিপরীত কি? প্রোটিন তো সবার মধ্যেই থাকে, বা ডিএনএ এর বিপরীত আরএনএ আছে, এমনি তুমি জিনিসটা মনে রাখবা। বাট আসলে অ্যাকচুয়ালি আরএনএও তোমার সেন্ট্রোজোমে থাকে না। বাট ওই যে এখানে পার্থক্য মিলানোর জন্য এরা জিনিসটা দিছে, বাট জিনিসটা অ্যাপ্রোপ্রিয়েট না। এই পয়েন্টটা তোমরা জাস্ট এটা মনে রাখবা, কারণ এটা একদম বাস্তব কথা, এটা একদম সত্যি কথা। ওটার বিপরীত হিসেবে এটা তোমরা একটু মনে রাখবা। নেক্সট কথা কি, নেক্সট কথা হলো সেন্ট্রিওল থাকে। তো সেন্ট্রোজোমে সেন্ট্রিওল থাকে, এতক্ষণ এই কথাটাই তোমাদের বারবার বলতেছি যে সেন্ট্রোজোমে কি থাকে? দুইটা সেন্ট্রিওল থাকে, একটা না দুইটা সেন্ট্রিওল থাকে। এখন সেন্ট্রোমিয়ারের ভিতরে কি কোনো সেন্ট্রিওল আছে? অবশ্যই না, তার মানে থাকে না। গেল, এই হলো আমার 5টা পয়েন্ট। তো এইখানে তোমার মুখস্থ করার মধ্যে আমি তেমন কিছু দেখতেছি না, জাস্ট এই পয়েন্টটাতে একটু ঘাপলা বাঁধবে। আর এই পয়েন্টটা সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট, মানে এটাও কিন্তু মুখস্থ করার কিছু নেই, এটা তোমরা আগের জিনিস বুঝলে বুঝতে পারবা। বাট এই পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, 3 নাম্বার পয়েন্টটা। তো 3 নাম্বার পয়েন্টটা তোমরা একটু ভালো করে পড়ো যে সেন্ট্রোজোম হলো স্পিন্ডল তন্তু গঠন করে, আর সেন্ট্রোমিয়ার কি? ক্রোমোজোমকে স্পিন্ডল তন্তুর সাথে সংযুক্ত রাখে। 3 নম্বর পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট। আর 4 নাম্বার হলো একটা ঘাবলা পয়েন্ট বা একটা ভুল পয়েন্ট। তো এটা একটু তোমাদের মাথায় রাখা লাগবে, আর তোমরা মাথায় রাখবে এটা ইম্পর্টেন্ট, এটা একটা ঘাবলা বা একটা ভুল পয়েন্ট। এটা একটু মুখস্থ করা লাগবে, আর বাকি সব তোমরা জানো, আগে থেকেই জানো। এই হলো আমার নেক্সট শখ। দেন আমরা থার্ড শখে আসি।
তো থার্ড ছক কি, থার্ড ছক হলো তোমার মুখ্য কাজ আর গৌণ কাজের মধ্যে। তো মুখ্য কাজ কি আর গৌণ কাজ কি আমরা তো সবাই চিনি, যে মুখ্য কাজ হলো যেই যেই জায়গাটায় হলো তোমার থাকে হলো, যেই মানে ক্রোমোজোমের যেই স্থানে সেন্ট্রোমিয়ার থাকে ওইখানে মুখ্য কাজ সৃষ্টি হয়। আর ক্রোমোজোমের যেই স্থানে তোমার নিউক্লিওলাস থাকে ওইখানে কি সৃষ্টি হয়, ওইখানে তোমার গৌণ কাজ সৃষ্টি হয়। তো প্রথমে 1 নম্বর পয়েন্টে কি বলা আছে, 1 নম্বর পয়েন্টে তোমার বলা আছে হলো মুখ্য কাজ হলো প্রধান কাজ সেন্ট্রোমিয়ার সংলগ্ন। তো মুখ্য কাজ প্রধান কাজ এটা তোমার আলাদা করে বলা লাগবে না, জাস্ট বলবা কি এটা হলো সেন্ট্রোমিয়ার সংলগ্ন, সেন্ট্রোমিয়ার সংলগ্ন, সেন্ট্রোমিয়ার সংলগ্ন। এখন এর বিপরীত পয়েন্টটা তোমার তোমার বইতে প্রপারলি বলা নেই, এজন্যই তোমাদেরকে ওইটা আমি দাগাইতে নিষেধ করছি। তোমরা একটু পাশে লিখে রাখো কি এটা হলো নিউক্লিওলাস সংলগ্ন, নিউক্লিওলাস সংলগ্ন, নিউক্লিওলাস সংলগ্ন। ওটা সেন্ট্রোমিয়ার সংলগ্ন, এটা নিউক্লিয়াস সংলগ্ন। এটা কিন্তু তোমার বোঝার জিনিস। এটা তুমি যদি আমার সেন্ট্রোমিয়ার আর মুখ্য কাজ আর গৌণ কাজ আগের ভিডিওতে বোঝাইছিলাম প্রপারলি বুঝতে, কিন্তু এই দুইটা পয়েন্ট তুমি ইজিলি বুঝে পারবা, যে একটা কি, একটা হলো তোমার সেন্ট্রোমিয়ার সংলগ্ন, আরটা হলো হলো তোমার নিউক্লিওলাস সংলগ্ন। এটা কিন্তু তুমি ইজিলি বুঝে যাবে, এটা কিন্তু তোমার নতুন করে বোঝানোর কিচ্ছু নাই। তো এই হলো প্রথম পয়েন্ট। তো প্রথম পয়েন্ট তোমরা এই নিউক্লিয়াস সংলগ্ন এখানে বলা নাই, ওখানে ওরা অন্যরকম ভাবে বুঝাইছে। তোমরা একটু পাশে ফাঁকা জায়গা আছে ওইখানে একটু লিখে রাখো নিউক্লিওলাস সংলগ্ন, হলো প্রথম পার্থক্য। দেন দ্বিতীয় পার্থক্য হলো একখানে কি থাকে, একখানে তোমার সেন্ট্রোমিয়ার থাকে, আখখানে কি থাকে, আখখানে হলো তোমার নিউক্লিয়ার অর্গানাইজার অঞ্চল থাকে, অর্থাৎ নড থাকে বা নিউক্লিয়ার অর্গানাইজার থাকে। এই জিনিসটাই আবার ঘুরাই ফিরাই বলেছে, এই জিনিসটাই ঘুরাই ফিরাই বলছে, অর্থাৎ এই সংলগ্ন জায়গায় কি থাকিয়ে দিয়ে দিছে। আবার এখানে কি আছে, এখানেও তোমার থাকিয়ে দিয়ে দিছে, অর্থাৎ নর অঞ্চল থাকে আর সেন্ট্রোমিয়ার থাকে, ওই মানে যেখানে নিউক্লিওলাস থাকে ওই অঞ্চলকেই তো তোমার নিউক্লিয়ার অর্গানাইজার বলা হয়। তো এই জিনিসটা এই পয়েন্ট দিয়ে 2 নম্বর পয়েন্ট হয়ে যাবে। তো তোমরা 2 নম্বর পয়েন্ট আলাদাভাবে মনে রাখবে না, তোমরা জাস্ট একটা জিনিস মাথায় রাখবা যে মুখ্য কাজে সেন্ট্রোমিয়ার থাকে আর গৌণ কাজে নিউক্লিওলাস থাকে। মুখ্য কাজে সেন্ট্রোমিয়ার থাকে আর গৌণ কাজে কি থাকে, গৌণ কাজে হলো তোমার নিউক্লিওলাস থাকে। এই জিনিসটা তোমরা একটু মাথায় রাখবা কষ্ট করে, তাইলে কি হবে, তাইলে ওই যে মানে 2 নম্বর পয়েন্ট মনে রাখা লাগবে না। একটা পয়েন্টে তোমরা জানো যে মুখ্য কাজে সেন্ট্রোমিয়ার থাকে আর নিউক্লিওলাস কি বলে গৌণ কাজে নিউক্লিওলাস থাকে, তোমার একটা পয়েন্ট কমপ্লিট। দেন আমরা 3 নম্বর পয়েন্টটা পড়বো, 2 নম্বর পয়েন্ট বাদ। মানে একটা পার্থক্য আমরা আপাতত শিখেছি। দেন সেকেন্ড পার্থক্য হলো তোমার মুখ্য কাজে কি থাকে, মুখ্য কাজে কি থাকে, সেন্ট্রোমিয়ার থাকে। আর সেন্ট্রোমিয়ারে কি থাকে, সেন্ট্রোমিয়ারে তোমার কাইনেটোকোর থাকে, কাইনেটোকোর থাকে। কাইনেটোকোর কিসে থাকে, কাইনেটোকোর হলো তোমার সেন্ট্রোমিয়ারের মধ্যে থাকে। আর সেন্ট্রোমিয়ার কোথা থেকে, মুখ্য কাজে থাকে। তাহলে ডাইরেক্টলি সেন্ট্রোমিয়ারের মধ্যে কাইনেটোকোর থাকে, ইনডাইরেক্টলি কিসে থাকে, মুখ্য কাজে থাকে। এই জন্য বলছে মুখ্য কাজে কাইনেটোকোর থাকে। আর গৌণ কাজে কি এমন কোনো কাইনেটোকোর আছে, গৌণ কাজে তোমার সেন্ট্রোমিয়ার নেই, তার মানে গৌণ কাজে কাইনেটোকোর থাকার কোনো প্রশ্নই থাকবে না, তার মানে গৌণ কাজে কাইনেটোকোর থাকে না। এই হলো আরেকটা পয়েন্ট। অর্থাৎ তুমি সেন্ট্রোমিয়ার থাকে এতটুকু যদি জানতে পারো, তাহলে এই পয়েন্টটা ওইখান থেকেই তুলে নিয়ে আসতে পারবে। আরেকটা পয়েন্ট জানা লাগবে, আরেকটা পয়েন্ট এখানে কি বলছে, তোমার হলো মুখ্য কাজ হলো ক্রোমোজোমকে স্পন্ডলজনের সাথে যুক্ত করে, আর এটা নিকট মানে কাজ বলছে, কাজের একটা পয়েন্ট দিছে। তো মুখ্য কাজে কে থাকে, সেন্ট্রোমিয়ার থাকে। মুখ্য কাজে সেন্ট্রোমিয়ার থাকে, সেন্ট্রোমিয়ার মধ্যে কাইনেটোকোর থাকে। তো কাইনেটোকোরের কাজ কি, কাজের কাজ হলো স্পিন্ডল তন্তুর সাথে তোমার ক্রোমোজোমকে সংযুক্ত রাখা, ক্রোমোজোমকে সংযুক্ত রাখা, এটা হলো তোমার কাইনেটোকোরের কাজ। এখন এটা কাইনেটোকোরের কাজ। তো কাইনেটোকোর কোথায় থাকে, সেন্ট্রোমিয়ারে থাকে। সেন্ট্রোমিয়ার কোথায় থাকে, মুখ্য কাজে থাকে। অর্থাৎ কাইনেটোকোর ডাইরেক্টলি এই কাজটা করে, বাট ইনডাইরেক্টলি কি করতেছে, সেন্ট্রোমিয়ার করতেছে, ইনডাইরেক্টলি কি করতেছে, মুখ্য কাজ করতেছে। এই জন্য বলছে যে মুখ্য কাজের কাজ কি, স্পিন্ডল তন্তুকে ক্রোমোজোমের সাথে সংযুক্ত রাখা, অর্থাৎ এটা ইনডাইরেক্টলি কথাটা বলছে। অর্থাৎ এক্স্যাক্টলি, অর্থাৎ তোমার মেইনলি কাজটা হলো তোমার কাইনেটোকোর করতেছে, বাট এর অবস্থান কোথায়, সেন্ট্রোমিয়ারে। সেন্ট্রোমিয়ার অবস্থান মুখ্য কাজে, তার মানে ইনডাইরেক্টলি সেন্ট্রোমিয়ারও এই কাজ করতেছে, তোমার মুখ্য কাজও এই কাজ করতেছে, এই জন্য এটার কথা বলা হয়েছে। আর এখানে তোমার ইসের কাজ কি, গৌণ কাজের কাজ কি, গৌণ কাজে তোমার হলো নিউক্লিয়াস থাকে, নিউক্লিওলাস থাকে। অর্থাৎ মানে জিনিসটা দেখে কি মনে হয় যে এইখান থেকে, অর্থাৎ এই যে কয়টা ক্রোমোজোম আছে, এই কয়টা ক্রোমোজোমের এইখান থেকে তোমার মূলত আমার নিউক্লিওলাসটা সৃষ্টি হচ্ছে, নিউক্লিওলাসটা এইখান থেকে সৃষ্টি হচ্ছে, মানে দেখে তো ওরকমই মনে হয়। অর্থাৎ এইখান থেকে একটু অংশ কেটে যায়, এখান থেকে আস্তে 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 আমার হলো নিউক্লিওলাসটা সৃষ্টি হচ্ছে। মানে সেখান থেকে আমরা বলতে পারি কি এর কাজ কি, নিউক্লিওলাস উৎপন্ন করা। আসলে সে উৎপন্ন করে এমন না, বাট এইখানে থাকে, এর জন্য সে এখানে বলা আছে কি নিউক্লিওলাস উৎপন্ন করে। এই জিনিসটা একদম অ্যাপ্রোপ্রিয়েট এমন আমি বলবো না, কারণ নিউক্লিয়াস কখনোই তোমার গৌণ কাজ উৎপন্ন করে না, বা তোমার এই ক্রোমোজোম গুলো উৎপন্ন করে না। জিনিসটা আস্তে আস্তে উৎপন্ন হয়, বাট ক্রোমোজোম সাহায্য করে উৎপন্ন করতে, নিউক্লিয়াস উৎপন্ন করতে। আর যেহেতু ক্রোমোজোমের কোন অংশটা গৌণ কাজের জন্য নিউক্লিয়াসের সাথে ডাইরেক্ট সংস্পর্শে থাকে, এই জন্য গৌণ কাজে তোমার বলে দিচ্ছে যে নিউক্লিয়াস উৎপন্ন করে। তো এই জিনিসটা তুমি যদি জানো যে গৌণ কাজে নিউক্লিয়াস থাকে, তাহলে তুমি এটাও বলতে পারো যে নিউক্লিয়াস উৎপন্ন করে। অর্থাৎ তুমি এই পয়েন্টটা জানলে কিন্তু এই পয়েন্টটা ইজিলি তুমি ক্যাচ করতে পারবা। তার মানে কি তোমার প্রথমে জাস্ট এই একটা জিনিস জানা লাগবে যে মুখ্য কাজে সেন্ট্রোমিয়ার থাকে, গৌণ কাজে নিউক্লিয়াস থাকে। অন্য দুইটা পয়েন্ট মূলত এই পয়েন্টের উপরে বেস করে দিয়া। এই হলো তোমার গৌণ কাজ আর মুখ্য কাজের মধ্যে পার্থক্য। অর্থাৎ এদের মধ্যে তেমন একটা পার্থক্য করা যায় না, বা দিছে, এই জন্য তোমাদেরকে একটু বুঝাই দিলাম।
এই হলো তোমার গৌণ কাজ আর মুখ্য কাজের পার্থক্য। তো কোনোটাই কিন্তু এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট না, কারণ নিউক্লিয়াস কখনো গৌণ কাজ উৎপন্ন করে না, বাট ক্রোমোজোম উৎপন্ন করতে সাহায্য করে, আর ডাইরেক্টলি সংস্পর্শে গৌণ কাজ থাকে, এর জন্য নিউক্লিয়াস উৎপন্ন করে। এটা তুমি সাময়িকভাবে বলতে পারো, পার্থক্যের খাতিরে এই জিনিসটা বলতে পারো। আর এই জিনিসগুলো তো তোমরা মোটামুটি বুঝলা। তো আমার থার্ড শখ শেষ। দেন আমরা আমাদের ফোর্থ শখে আসি, মানে 4 নাম্বার শখ। তো 4 নাম্বার শখ, এই 4 নাম্বার শখ হলো তোমার ক্রোমাটিড আর ক্রোমাটিনের মধ্যে পার্থক্য। ক্রোমাটিড আর হলো ক্রোমাটিনের মধ্যে পার্থক্য। ক্রোমাটিড আর ক্রোমাটিনের মধ্যে পার্থক্য, চলো আমরা ক্রোমাটিড আর ক্রোমাটিনের মধ্যে পার্থক্য করি। তো ক্রোমাটিড কি আর ক্রোমাটিন কি আমরা জানি। ক্রোমাটিড কি, ক্রোমাটিড হলো তোমার ওই প্রতিটা ক্রোমোজোমে তোমার 2টা ক্রোমাটিড থাকে, অর্থাৎ ক্রোমোজোমের মধ্যে যে লম্বা 2টা অংশ থাকে ওই 2টা অংশকে তোমার ক্রোমাটিড বলা হয়। আর ক্রোমাটিন কি তোমার তোমার কি বলে ক্রোমোজোম তোমার একটা মানে রাসায়নিক পদার্থ দ্বারা গঠিত। কি দ্বারা গঠিত, তোমার ক্রোমোজোম ডিএনএ আর প্রোটিন দ্বারা গঠিত। তো ক্রোমোজোম ডিএনএ আর প্রোটিন দ্বারা গঠিত, তো এই ডিএনএ আর প্রোটিনকে একত্রে ক্রোমাটিন বলে। অর্থাৎ ক্রোমাটিন হলো একটা রাসায়নিক পদার্থ, আর ক্রোমাটিড কি, ক্রোমাটিড হলো ক্রোমোজোমের একটা অংশ। তো এখানে তোমার প্রথমে কি বলা আছে, প্রথমে বলা হয়েছে যে ক্রোমোজোমকে সমান দুভাবে বিভক্তি, সমান দুভাবে বিভক্তির, আর এটা কি ক্রোমোজোমের গঠনিক উপাদান। তো ওই জিনিসটাই কি বলছে, তোমার প্রথমে বলছে হলো ক্রোমাটিড। ক্রোমাটিড কি, ক্রোমাটিড হলো ক্রোমোজোমের অংশ, তোমরা এতটুকু লিখবা, ক্রোমোজোমের অংশ। ক্রোমাটিড হলো ক্রোমোজোমের অংশ, ওটা 2 ভাবে বিভক্তি, এসব লেখা লাগবে না। ওই পয়েন্টার খাতিরেই, মানে ওই পয়েন্টের উপর বেস করে আমার এই পয়েন্টটা দেওয়া আছে কি, ক্রোমাটিড কি, ক্রোমাটিড হলো ক্রোমোজোমের অংশ, অর্থাৎ ক্রোমোজোমের 2টা অংশ, ক্রোমাটিড আর হলো কি, ক্রোমাটিড আর হলো সেন্ট্রোমিয়ার। তো ক্রোমাটিড কি, ক্রোমোজোমের অংশ। বা তোমার ক্রোমোজোমে হলো কি, হলে ক্রোমোজোমের 2 জোড়া ক্রোমাটিড থাকে, বা এরকম না, এটাই লিখবা যে ক্রোমোজোমের অংশ। ক্রোমাটিড কি, ক্রোমোজোমের অংশ। আর ক্রোমাটিন কি, ক্রোমাটিন হলো ক্রোমোজোমের গাঠনিক উপাদান। ক্রোমোজোমের গাঠনিক উপাদান, গাঠনিক উপাদান। এই জিনিসটা মানে এখানে বলা আছে যে ক্রোমোজোমের গাঠনিক উপাদান, অর্থাৎ ক্রোমোজোম গঠিত হয়েছে একটা উপাদান দ্বারা, ক্রোমোজোম গঠিত হয়েছে, ওই উপাদানটাই হলো মূলত ক্রোমাটিন। এটা রাসায়নিক উপাদান দ্বারা ক্রোমোজোম গঠিত হয়েছে, ওই উপাদানটাই হলো তোমার ক্রোমাটিন। তো ক্রোমাটিন কি, ক্রোমাটিন হলো ক্রোমোজোমের গাঠনিক উপাদান। এই হলো তোমার প্রথম পয়েন্টটা। তো এটাও কিন্তু মুখস্থ করার কিছু না, হালকা পাতলা বুঝলে তোমরা অ্যান্সার করতে পারবা। দেন কি, দেন হলো তোমার এই যে ক্রোমাটিড। তো ক্রোমাটিডকে তুমি স্পষ্টভাবে ক্রোমোজোম কিন্তু মেটাফেজ পর্যায়ে দেখা যায়, কারণ মেটাফেজের আগে যে 2টা পর্যায় আছে, প্রোফেজ আর প্রোমেটাফেজ, এই 2টা পর্যায়ে কি হয়, তোমার স্পিন্ডেল তন্তু বা অর্থাৎ ক্রোমাটিন তন্তু থেকে ক্রোমোজোম তৈরি হচ্ছে, এখনো পুরোপুরি হয়নি। মেটাফেজে যখন যাবে তখন একদম পুরোপুরি ক্রোমোজোম হয়ে যাবে, মানে ওইখানে আমরা একদম প্রপারলি ক্রোমোজোমকে মেটাফেজ পর্যায়ে দেখতে পারবো। আর মেটাফেজ পর্যায়ে যদি আমরা ক্রোমোজোমকে প্রপারলি দেখতে পারি, তাহলে মেটাফেজ পর্যায়ে কিন্তু আমরা ক্রোমাটিডকেও প্রপারলি দেখতে পারবো। অর্থাৎ ক্রোমাটিডকে স্পষ্টভাবে কখন দেখা যায়, মেটাফেজ পর্যায়ে দেখা যায়। অ্যানাফেজ আর টেলোফেজেও দেখা যায় না, কারণ কি অ্যানাফেজ আর টেলোফেজে ওই ক্রোমোজোমটা আবার ক্রোমাটিড কি বলে, ওই ক্রোমোজোমটা আবার আস্তে আস্তে ক্রোমাটিন তন্তুতে পরিণত করা শুরু করে। বা কি হয়, তোমার ধরো অ্যানাফেজে কি হয়, অ্যানাফেজে ক্রোমোজোমটা 2টা ক্রোমাটিডে ভাগ হয়ে যায়। অর্থাৎ কিন্তু আমরা কিন্তু অ্যানাফেজে আর ক্রোমোজোম দেখি না, 2টা ক্রোমাটিড দেখি। আর টেলোফেজে কি হয়, টেলোফেজে আবার ওই নতুন ক্রোমোজোম তৈরি হয়, ওগুলো আবার তোমার কি হয়, ওইগুলো আবার তোমার হলো ক্রোমাটিন তন্তুতে পরিণত হয়। তো আমরা প্রপারলি ক্রোমোজোমকে কোথায় দেখি, প্রপারলি ক্রোমোজোমকে দেখাই মেটাফেজে। আর মেটাফেজে প্রপারলি ক্রোমোজোমকে দেখতেছি, তার মানে ক্রোমোজোমের অংশ ক্রোমাটিডকেও আমরা এই মেটাফেজে প্রপারলি দেখতে পাবো। এখন ক্রোমাটিন, ক্রোমাটিন আমরা কখন দেখি, ক্রোমাটিন কিন্তু আমরা যখন ক্রোমোজোম দেখি না, অর্থাৎ যখন আমরা ক্রোমোজোম দেখি না তখন কিন্তু আমরা, এইখানে ওরা ওই জিনিসটাই বলছে যে যখন আমরা ক্রোমোজোম দেখি না, যখন আমরা ক্রোমোজোম দেখি না তখন আমরা ক্রোমাটিডকে দেখি, ক্রোমাটিনকে দেখি, অর্থাৎ যখন ক্রোমোজোম দেখি না। কারণ কি, আমরা যখন হলো ক্রোমাটিন তন্তুকে দেখি, আমরা কি দেখি, আমরা দেখি একটা সুতা এরকম ছড়াই ছিটাই এরকম লেগে লেগে রয়েছে। তো এই যে সুতা, এই সুতাটা তো মেইনলি তোমার ক্রোমাটিন দ্বারা গঠিত, অর্থাৎ আমরা যে সুতা দেখি ওই সুতা মেইনলি আমার ক্রোমাটিন। বাট ওর কোনো স্পেসিফিক বা কোনো নির্দিষ্ট গঠন ওই টাইমে থাকে না। বাট পরে যখন মেটাফেজে চলে আসে তখন কি হয়ে যায়, মেটাফেজে চলে আসলে জিনিসটা একদম প্রপারলি ক্রোমাটিড হয়ে যায়। তখন আর জিনিসটাকে মানে যেহেতু পার্থক্য করতেছি, ওর ভিতরেও ক্রোমাটিন আছে, বাট পার্থক্য করার টাইমে আমরা ওটাকে কি বলতেছি, ক্রোমাটিড বলতেছি। কারণ তখন আমরা প্রপারলি ক্রোমাটিডকে দেখতেছি। বা যখন সুতার মতো থাকে তখন কিন্তু আমরা আর ক্রোমাটিডকে দেখতেছি না, তখন আমরা কাকে দেখতেছি, ক্রোমাটিডকে দেখতেছি। তাহলে ক্রোমাটিনকে আমরা কখন দেখবো, যখন কোষ হলো তোমার বিশ্রাম অবস্থায় থাকবে। এখন কোষ যখন বিশ্রাম অবস্থায় থাকে, এই বিশ্রাম অবস্থাকে বায়োলজির ভাষায় একটা নাম দেওয়া আছে, এই অবস্থাকে কি বলে, ইন্টারফেজ বলা হয়। ইন্টারফেস বলা হয়। কোষের হলো তোমার বিশ্রাম অবস্থায়, কোষের বিশ্রাম অবস্থাকে কি বলা হয়, ইন্টারফেস বলা হয়। তো এই অবস্থায় আমরা এই ক্রোমাটিনকে দেখি। আর কখন দেখি, তোমার হলো প্রোফেজের শুরুতে, প্রোফেজের শুরুতে। কারণ প্রোফেজের শুরুতে কিন্তু এখনো ক্রোমাটিন তন্তুটা কি হয় না, ক্রোমাটিন তন্তুটা ক্রোমাটিডে পরিণত হওয়া শুরু করে না। বাট প্রোফেজের শেষের দিকে আস্তে আস্তে এটা ক্রোমাটিড হইতে থাকে। তো প্রোফেজের শুরুতে কি হয়, প্রোফেজের শুরুতেও আমরা ক্রোমাটিনকেই দেখি। পরে আস্তে আস্তে এটা ক্রোমাটিড হয়ে যায়, ওই টাইমে কি হয়ে যায়, পরে আমাদের ক্রোমাটিনটা কি বলে, ক্রোমাটিডে পরিণত হয়, মানে ক্রোমোজোমে পরিণত হয়ে যায়। মানে জিনিসটা এটা পার্থক্য করছে তাই এমনি বলছে, মানে যেহেতু আমার পার্থক্য করা লাগবে, তো আমি স্পেসিফিকলি মেটাফেজেই
ক্রোমাটিডকে স্পেসিফিকলি দেখতে পারি। আর হলো তোমার অন্য টাইমে আমরা যে জিনিসটা দেখি ওটা মূলত ক্রোমাটিন, যেহেতু পার্থক্য করছে। বাট ক্রোমাটিডের মধ্যেও ক্রোমাটিন আছে, বাট পার্থক্য করার খাতিরে এই জিনিসটা বলছে যে মেটাফেজ পর্যায়ে স্পষ্টভাবে ক্রোমাটিডটা দেখা যায়, আর বাকি সময়গুলোতে আমরা কাকে দেখি, বাকি সময়গুলোতে ক্রোমাটিনকে দেখি। কখন? ইন্টারফেজ অর্থাৎ বিশ্রাম অবস্থায়, কোষের বিশ্রাম অবস্থায়, অর্থাৎ যখন কোষ বিভাজিত হচ্ছে না আর বিভাজনে যখন প্রোফেজের শুরু হয় ওই টাইমেও আমরা ক্রোমাটিনকেই দেখি। এই হলো আমার দ্বিতীয় পয়েন্ট। দেন তৃতীয় পয়েন্ট কি? তৃতীয় পয়েন্ট হলো তোমার ক্রোমাটিড। তো ক্রোমাটিড হলো স্বতন্ত্র ক্রোমোজোমে পরিণত হয়। তো জিনিসটা আমরা সবাই বুঝি যে স্বতন্ত্র ক্রোমোজোমে পরিণত হয়। তো এই জিনিসটা তোমাদেরকে আগের ভিডিওতে আমি বলছিলাম যে কোষ বিভাজনের যখন অ্যানাফেজ পর্যায়টা চলে, কোষ বিভাজনে যখন অ্যানাফেজ পর্যায়টা চলে, অ্যানাফেজ পর্যায়ে কি হয়? অ্যানাফেজ পর্যায়ে কিন্তু আমার এই ক্রোমোজোমটা দুইটা ক্রোমাটিডে ভাগ হয়ে যায়, দুইটা ক্রোমাটিডে ভাগ হয়ে যাবে। দেন প্রতিটা ক্রোমাটিড কি হবে? প্রতিটা ক্রোমাটিড এক একটা ক্রোমোজোমে পরিণত হবে। ওই জিনিসটাই বলছে যে ক্রোমাটিড হলো স্বতন্ত্র ক্রোমোজোমে পরিণত হয়, অর্থাৎ বলে কি প্রতিটা ক্রোমাটিড, অর্থাৎ একটা ক্রোমোজোম দুই ভাগে ভাগ হয়ে দুইটা ক্রোমাটিড হয়ে যায়, দেন প্রতিটা ক্রোমাটিড এক একটা ক্রোমোজোমে পরিণত হয়। তো ওই জিনিসটাই মূলত এই পয়েন্টটা বোঝাইছে। দেন ইসের ক্ষেত্রে এর এর সমগ্র পয়েন্ট কি? ক্রোমোজোমেই লীন হয়ে যায়, ক্রোমোজোমেই লীন হয়ে যায়। ক্রোমোজোমেই লীন হয়ে যায় জিনিসটা কি তোমাদেরকে একটু বোঝাই। ক্রোমোজোমেই লীন হয়ে যায় অর্থাৎ জিনিসটা দ্বারা কি বোঝাচ্ছে? অর্থাৎ বিলীন হয়ে যায়। এই জিনিসটা আমরা সবাই শুনছি যে যখন হলো নদী ভাঙন হয়, নদী ভাঙন হয়ে কি হয়? নদী ভাঙন হয়ে গেলে তোমার হলো কি বলে, জমি জমি বা বসত বাড়ি, এগুলা কি হয়? এগুলো হলো নদীর পানিতে বিলীন হয়ে যায়। তো যাই বিলীন তাই লীন, অর্থাৎ বিলীনের সমার্থক শব্দই হলো লীন। অর্থাৎ যখন হলো আমার এই ক্রোমাটিন তন্তু, ক্রোমাটিন তন্তুকে এরা এখানে ক্রোমাটিন হিসেবে ধরছে, অর্থাৎ আমরা যেটাকে ক্রোমাটিন তন্তু হিসেবে দেখি ওটাই মূলত ক্রোমাটিন। ভালো কথা। এখন যখন ক্রোমাটিনটা তোমার ক্রোমোজোমে পরিণত হয়, ক্রোমোজোমে পরিণত হয় তখন কি হয়? তখন এই যে ক্রোমাটিন তন্তু, অর্থাৎ আমরা যেটাকে ক্রোমাটিন হিসেবে দেখতেছি, ওটা কি হয়? ওটা তোমার ক্রোমোজোমে পরিণত হয়ে যায়। তখন এই যে ক্রোমাটিনটা এটা ক্রোমোজোমের মধ্যে লীন হয়ে যায়, অর্থাৎ ক্রোমোজোমের মধ্যে বিলীন হয়ে যায়, অর্থাৎ ক্রোমোজোমের মধ্যে এই ক্রোমাটিনটা হারিয়ে যায়। এই জিনিসটাই বোঝানো হয়েছে। অর্থাৎ জিনিসটা কি, ওরা যেহেতু পার্থক্য করতেছে এই জন্য এগুলা বলছে। আসলে ক্রোমাটিড আর ক্রোমাটিনের মধ্যে তেমন একটা পার্থক্য করা যায় না। এমনি তিনটা পয়েন্ট, আর তিনটা পয়েন্টের মধ্যে মানে লজিক্যাল পয়েন্ট একটাও না, জিনিসগুলো ওরা জাস্ট বলা যায়। অর্থাৎ ওই যে ক্রোমাটিনটা ওটা ক্রোমোজোমের মধ্যে হারিয়ে যায়, ওই জিনিসটা এই পয়েন্ট দ্বারা বোঝানো হচ্ছে। তো এটা একটা পুরো আজাইরা টাইপের একটা পার্থক্য। তো এই পার্থক্যটা একটু তোমাদের আজাইরা টাইপের ভাবে মনে রাখা লাগবে, বাট এটাই লজিক্যাল কোনো পার্থক্য না। তো এই হলো আমাদের আরেকটা পার্থক্য গেল। তার নেক্সট আরেকটা পার্থক্য করবো। তো নেক্সটে আমরা আরেকটা পার্থক্য পড়বো, লাস্ট পার্থক্য, অবশেষে পার্থক্য শেষ হচ্ছে। তো নেক্সটে আমার কিসের মধ্যে পার্থক্য করছে? ক্রোমোজোম আর ক্রোমাটিন। এখন তুমি আমারে বলো যে তুমি কখনো ক্রোমোজোম আর ক্রোমাটিনের মধ্যে পার্থক্য হয় কেমন? ক্রোমাটিন হলো ক্রোমোজোমের একটা অংশ, আর ক্রোমোজোম ক্রোমোজোম এদের মধ্যে পার্থক্য করা যায়, বাট এরা করে রাখছে। আমি তোমাদেরকে জাস্ট বোঝানোর জন্য দেখি, ক্রোমোজোম হলো অবিভক্ত আর ক্রোমাটিন হলো বিভক্ত, বা তোমার হলো দুভাগে বিভক্ত ক্রোমোজোমের অর্ধেক অংশ, অর্থাৎ ক্রোমাটিড। ক্রোমোজোমের পয়েন্ট কি? ক্রোমোজোম অবিভক্ত, অর্থাৎ এটা মানে অবিভক্ত। বাট জিনিসটা কি তোমার হলো ক্রোমাটিড কি? ক্রোমাটিড হলো এই ক্রোমোজোমটা, ক্রোমোজোম দুভাগে বিভক্ত হয়ে, ক্রোমোজোম দুভাগে বিভক্ত হয়ে, দুভাগে বিভক্ত হয়ে ক্রোমাটিড তৈরি হয়। তো এটা আসলে কোনো পার্থক্য হয়? তুমি আমারে বল, এটা কি কোনো পার্থক্য হয়? আমরা জানি ক্রোমোজোম একটা অংশ, একটা ক্রোমোজোম হলো একটা অঙ্গ। তো এটার হলো এটাকে দুই ভাগে, একটা ক্রোমোজোম দুইটা ক্রোমাটিড দ্বারা গঠিত, অর্থাৎ একটা ক্রোমোজোমকে যদি তুমি মাঝ বরাবর দুই ভাগে ভাগ করো তাহলে দুইটা ক্রোমাটিড পাবা। এই হলো জিনিস। তো এটা মানে পার্থক্য করছে, কিন্তু এটা কোনো কোনো লজিক্যাল পার্থক্য না। তোমরা বলবা ক্রোমোজোম অবিভক্ত, আর ক্রোমাটিড কি? ক্রোমাটিড হলো তোমার হলো দুভাগে বিভক্ত হয়ে ক্রোমোজোমের অর্ধেক, দুই ভাগে বিভক্ত হয়ে ক্রোমোজোমের অর্ধেক। তো এটা কোনো আসলে লজিক্যাল পার্থক্য না। তো তোমরা একটু মাথায় রেখো, না থাকলেও সমস্যা নেই, কারণ আমার কাছে লজিক্যাল লাগে না, বাট আমার এই শখ গুলা খুব ইম্পর্টেন্ট। আমি চাই যে তোমরা সবগুলা শখই প্রপারলি পড়ো, এই জন্য আমি কোনো শখই বাদ দিই না, সবই একটু মোটামুটি পড়ানোর ট্রাই করতেছি। সেকেন্ড একটা পয়েন্ট আছে, সেকেন্ড একটা পয়েন্ট কি? ক্রোমোজোম। তো ক্রোমোজোম কি? ক্রোমোজোম হলো কোষ বিভাজনের সকল পর্যায়ে দেখা যায়। এটা কোনো মানে এটা কি কোনো বাস্তব কথা? তুমি যখন প্রোফেজের শুরুতে যাবা, প্রোফেজের শুরুতে আস্তে আস্তে ক্রোমোজোম হচ্ছে, ঠিক আছে, বাট ডাইরেক্টলি তো বলা যায় না যে ওটা ক্রোমোজোম। যদি ওটা ক্রোমোজোম হয় তার মানে কি? ওটা ওখানে তো ক্রোমাটিডও দেখা যায়। বাট এটা হচ্ছে বুঝাচ্ছে কি যে মেটাফেজে একদম প্রপারলি তুমি হলো ক্রোমোজোমের দুইটা অংশ দেখতে পাবা। আর হলো প্রোফেজ, প্রো মেটাফেজ, এইগুলাতে কি হবে? এইগুলো আস্তে 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 এরকম ক্রোমোজোম হবে। তো ওইখানে তুমি ক্রোমোজোমের একটা অংশ দেখতে পাবা, বাট ক্রোমাটিডকে অত প্রপারলি তুমি হলো প্রোফেজ আর প্রোমেটাফেজে দেখতে পাবা না। বাট হালকা কিন্তু ক্রোমোজোমকে কিন্তু হালকা দেখতে পাবে। এই জন্য বলছে যে বিভাজনের সকল পর্যায়ে ক্রোমোজোমকে দেখা যায়, বিভাজনের সকল পর্যায়ে ক্রোমোজোম দেখা যায়, বাট শুধুমাত্র মেটাফেজ পর্যায়ে ক্রোমাটিড দেখা যায়। তো এটা তুমি যদি এতক্ষণ যা পড়েছো এটা যদি তুমি মেনে নাও তাহলে আগে যা পড়ছো সব ভুল প্রমাণিত হয়ে যাবে, কিন্তু এটাই আসলে ভুল। কিন্তু তোমার যেহেতু এখানে পার্থক্য করতেছে ওইটার খাতিরে এরা বলেছে, বাট এরা আসলে ঠিক না। তো এটাও একটা আজাইরা কথা, এটাও একটা আজাইরা কথা। দেন 3 নম্বরে কি বলা আছে?
3 নম্বরে বলা হয়েছে কি, এটা হলো নিউক্লিয়ার রেটিকুলাম থেকে উৎপন্ন হয়, এটা হলো ক্রোমোজোমের বিভক্তির মাধ্যমে সৃষ্টি হয়। এটাও তোমার একটা আজাইর কথা। ক্রোমাটিন তন্তু থেকে যদি ক্রোমোজোম সৃষ্টি হইতে পারে, ক্রোমাটিন তন্তু থেকে ক্রোমাটিডও সৃষ্টি হয়, কারণ ক্রোমোজোমের অংশ হলো ক্রোমাটিড। এই জন্য ক্রোমাটিন তন্তু থেকে এটা সৃষ্টি হয়। আর এটা কোথা থেকে সৃষ্টি হয়? এটা হলো তোমার ক্রোমোজোম থেকে সৃষ্টি হয়, এমনি এরা বলছে। আর জিনিসটা কিন্তু পার্থক্যের খাতিরে বলছে, এটা একটা আজাইরা কথা। অর্থাৎ এখানে আমার 3টা পয়েন্টে আজাইরা। তোমরা তো কয়েকবার একটু রিডিং পড়ো, তো ধরো কখনো যদি মনে হয় এটা লাগার মতো, একটু মানে মাথায় রাখবা। প্রথমত মাথায় রাখবা কি, যে এটা পুরো আজাইরা কথা, তো ভুল কথা। তো তোমার যদি মনে হয় যে এইটা পড়ার কারণে তোমার আগের ইনফরমেশন গুলাই যাচ্ছে, কখনোই এটা পড়বা না। তুমি কয়েকবার পড়ছো, আগের ইনফরমেশন গুলো মাথার ভিতরে একদম সেট হয়ে যাচ্ছে, তারপরে যদি মনে হয় যে এটা একটু পড়া দরকার, তাইলে এটা পড়তে পারো। বাট যদি তোমার মনে হয় যে এটা পড়ার কারণে আমার আগের ইনফরমেশন গুলো যাচ্ছে, তো আমি এক জিনিস জানতাম আর এখানে আরেক জিনিস জানতেছি, এমন যদি মনে হয়, কখনো পড়বা না, এটা কখনোই পড়বা না। এইটা আর এই আগের শখটা, অর্থাৎ এখানে তোমার 5টা শখ আছে, প্রথম 3টা শখ ঠিক আছে, বাট পরে লাস্টে যে 2টা শখ আছে, এই 2টা শখ তোমার পুরো আজাইরা টাইপের শখ। তো আমি জাস্ট আমার মানে আমি এই অধ্যায়তে কোনো শখ বাদ দিই না, কারণ শখ গুলো আসলে অনেক ইম্পর্টেন্ট। যেহেতু সব শখ পড়াচ্ছি, তাই এই 2টা শখও পড়াই দিলাম। বাট তোমাদের যদি মনে হয় যে এই 2টা শখ পড়লে তোমাদের আগের জিনিসপত্র গুলাই যাচ্ছে, তাহলে কখনোই এই 2টা শখ পড়বা না। জাস্ট আমি একটু বুঝাই দিলাম, আমার একটু পড়ানো মানে আমি পড়াইতে চাইছি, তাই পড়াই দিলাম। এই হলো মূলত আমার 5টা শখ। তো এটা একটা পুরো ফালতু একটা শখ। তো গেল আমার 5টা শখ শেষ, তো আমাদের শখ শেষ। এখন আমি পরবর্তী পড়ায় আসি। পরবর্তী পড়ায় আছে, তো তোমাদের আবার বলতেছি, তো তোমাদের যদি মনে হয় যে তোমরা এই লাস্টের 2টা শখ পড়ো না, তোমাদের যদি মনে হয় যে এই 2টা শখ আমাদের মাথা গুলাই দিচ্ছে, আমাদের আগের ইনফরমেশনের মধ্যে একটা ডিবেট তৈরি করে দিচ্ছে, তাহলে কখনোই এই লাস্টের 2টা শখ পড়বা না। প্রথম দিনটা পড়বা, প্রথম দিনটা অনেক ইম্পর্টেন্ট। আর লাস্টের 2টা কখনোই পড়বা না, লাস্টের 2টা শখ কখনোই পড়বা না। এই হলো গেল। তো আমরা আসি আমাদের নেক্সট টপিক কি, নেক্সট টপিক হলো তোমার ক্রোমোজোমের প্রকারভেদ। ক্রোমোজোমের প্রকারভেদ। তো ক্রোমোজোমকে অনেক কিছুর উপরে বেসিস করে ভাগ করা হয়েছে। তো প্রথমে কিসের উপরে বেসিস করে ভাগ করা হয়েছে? সেন্টোমিয়ারের সংখ্যা অনুযায়ী। কি অনুযায়ী? সেন্টোমিয়ারের সংখ্যা অনুযায়ী। সেন্টোমিয়ারের সংখ্যা অনুযায়ী। সংখ্যা অনুযায়ী। তো সেন্টোমিয়ারের সংখ্যা অনুযায়ী এই ক্রোমোজোমকে ভাগ করা হয়েছে। তো কি কি ভাগ করা হয়েছে? তো আমি তোমাদেরকে যেইভাবে দাগাইছি ওইভাবে পড়াবো। আমি তোমাদেরকে শুধু নামগুলা পড়তে বলছি। মোনোসেন্ট্রিক, মোনোসেন্ট্রিক, ডাইসেন্ট্রিক, পলিসেন্ট্রিক, পলিসেন্ট্রিক। তারপরে আর কি আছে তোমার? ডিফিউজ আর অ্যাসেন্ট্রিক। ডিফিউজ আর হলো অ্যাসেন্ট্রিক। তো এই নামগুলো প্রথমত মুখস্থ করবা। এখন কথা হলো, কিছু জানবা না এগুলা সম্পর্কে, অবশ্যই কিছু জিনিস জানবা। তো এইগুলো কিন্তু নামের ভিতরে যা জানার তা আছে, আলাদাভাবে ভিতরে কোনো লাইন পড়া লাগবে না। যদি তুমি আমার বায়োলজি গ্রামারের ভিডিওটা করো, আসলে জিনিসটা কি, মানে এই প্রথম অধ্যায় পড়াচ্ছি আমি মনে হয় অ্যাটলিস্ট 5 থেকে 6 বার পড়েছি। যে তুমি যদি আমার বায়োলজি গ্রামারের ভিডিওটা করতে, তাহলে এই জিনিসটা আগে বুঝে যেত, এটা করলে এটা আগে বুঝে যেত। তো আমি তোমাদেরকে অবশ্যই বলবো যে আমার 2 ঘন্টা একটা বায়োলজি গ্রামারের ভিডিও আছে, তোমরা একটু মানে আমার ভিডিও দেখা দেখবা, মানে আমার ভিডিও দেখানোর জন্য, ভিউ বাড়ানোর জন্য বলতেছি এরকম না, আসলে জিনিসটার প্রয়োজনীয়তা আছে, এই জন্য আমি ভিডিওটা বানাইছি। কারণ ওইখানে আমি তোমাদেরকে বলে দিছি যে এই টার্মগুলা, মানে কিছু টার্ম আছে যেগুলো তোমার হলো গ্রিক আর ল্যাটিন ল্যাঙ্গুয়েজের। তো ওই টার্মগুলো তোমার বায়োলজিতে ইউজ করা হয়, বায়োলজি নর্মালি বাংলা ইংলিশ এগুলো ইউজ করা হয় না, বাট আমরা বাংলা ইংলিশ চিনি। তো ওরা ওই গ্রিক আর ল্যাটিন ওয়ার্ড ইউজ করার কারণে কি হয়, আমাদের এই বুঝতে সমস্যা হয়, আমাদের মনে হয় কত বড় টার্ম মুখস্থ করতে কঠিন হয়। তুমি আগে থেকে যদি ওই টার্ম গুলা চিনে নাও, আগে থেকে যদি ওইগুলার বাংলা চিনে নাও, তাইলে কি হবে? তাইলে কিন্তু তোমার এই যে এখন এইগুলা পড়তে সুবিধা হবে না, তুমি নাম দেখেই বলে ফেলবা যে এই জিনিসটা আসলে কি, নাম দেখেই বলে ফেলতে পারতেছো। মানে এটা তোমার কত বড় একটা বেসিক। তো তুমি নাম দেখেই বুঝে ফেলতেছো জিনিসটা কি, তুমি একটা ভাষা পড়ে ফেলতেছো, বায়োলজির একটা পুরো একটা ভাষা তুমি বুঝে বুঝে ফেলতেছো। তো এটা আসলে মেইন বেসিকই এই জিনিসটা, যে তুমি এই যে নাম দেখে বুঝতে পারতেছো যে জিনিসটা কি বোঝাচ্ছে। তো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো, অবশ্যই তোমরা বায়োলজি গ্রামারের ভিডিওটা একটু করে আসো, করলে তোমাদের অনেক সুবিধা হবে। এই যে প্রথম অধ্যায়, এখনো তোমার 23টা অধ্যায় বাকি, প্রতিটা অধ্যায়তে তুমি সুবিধা পাবা। তো প্রথমে আসি নামগুলাতে আসি। মোনোসেন্ট্রিক। তো সেন্ট্রিক মানে কি? সেন্ট্রিক মানে হলো সেন্টোমিয়ার, কারণ সেন্টোমিয়ারের সংখ্যা, মানে কয়টা সেন্টোমিয়ারের সংখ্যা থাকবে সেই অনুযায়ী এই ভাগগুলা করা হয়েছে। তো মোনো, আমি ওই ভিডিওতে বলেছি মোনো মানে কি, মোনো মানে বায়োলজি এককে বোঝায়। ডাই, ডাই মানে কি, ডাই মানে বায়োলজি কি বোঝায়, ডাই মানে বায়োলজি দুইকে বোঝায়। পলি, পলি মানে কি, পলি মানে বায়োলজি কি অসংখ্যকে বোঝায় বা অনেককে বোঝায়। আর হলো তো মানে কি, মানে কি, মানে হলো নেই। এটাও তোমাদেরকে ওই ভিডিওতে আমি বলেছি যে মানে নেই। মানে কি, বায়োলজিতে মানে না বোঝায়। তো মোনো আর সেন্টিক, সেন্টোমিয়ারের সংখ্যা অনুযায়ী ভাগ হয়েছে। তুমি এতটুকু জানো যে ভাগটা কেমনে করা হয়েছে, সেন্টোমিয়ার সংখ্যা, অর্থাৎ সেন্টোমিয়ার 1টা 2টা 3টা, তাহলে এক। মোনো মানে এক, তার মানে কি সেন্টোমিয়ার কয়টা থাকবে? একটা থাকবে। ডাই মানে দুই, সেন্টোমিয়ার কয়টা থাকবে? দুইটা থাকবে। পলি মানে কি, পলি মানে অসংখ্য, অসংখ্য বলতে তোমার দুইয়ের বেশি থাকবে।
3 4 5 6 7 8 9 10, অর্থাৎ যখন আমার মনে হচ্ছে আমি আর কাউন্ট করব না, আমি পলি বসাই দিই। তাহলে আমি 1 2 পর্যন্ত কাউন্ট করছি, 1 আর 2 করছি, এখন তারপরে 3 4 5 6 সব আমি পলিতে দিয়ে দিলাম। পলি দ্বারা 3 কে বোঝাবে, 4 কে বোঝাবে, 5 কে বোঝাবে, কারণ আমার এরকম 10 12টা ভাগ করার কোনো ই নেই। তো একটা সেন্টোমিয়ার থাকলে মনোসেন্ট্রিক, দুইটা সেন্টোমিয়ার থাকলে ডাইসেন্ট্রিক, আর হলো 2 এর অধিক সেন্টোমিয়ার থাকলে কি পলিসেন্ট্রিক। তো এটা কিন্তু তোমার বই পড়া লাগবে। তুমি যদি মনো মানে কি, ডাই মানে কি, পলি মানে কি বোঝো, তাহলে ইজিলি তুমি এই একটা লাইন বলে ফেলা দিতে পারবে যে মনোসেন্ট্রিক মানে একটা সেন্টোমিয়ার, ডাইসেন্ট্রিক মানে দুইটা, আর হলো পলি মানে অধিক। আর এ মানে কি নেই, তার মানে কি এখানে সেন্টোমিয়ার জিরোটা, অর্থাৎ সেন্টোমিয়ার নেই। আর ডিফিউজ একটা মাথায় রাখবে, আরেকটা ভাগ আছে ডিফিউজ। ডিফিউজ কি জিনিস কোনোদিন মাথায় রাখা লাগবে না, কারণ তুমি জাস্ট এতটুকু, তুমি 4টা সম্পর্কে তো জানো, 5 নাম্বারটাও তো জানা লাগতেছে না। ডিফিউজ নামটাই কেমন আজারে, জাস্ট মাথায় রাখবে যে একটা প্রকারভেদ আছে হলো ডিফিউজ, কথা এতটুকু জানলা। আর কি জানবা, এখানে তোমার ডাইসেন্ট্রিকের একটা উদাহরণ দিয়ে আছে আর পলিসেন্ট্রিকের একটা উদাহরণ দিয়ে আছে। তো উদাহরণ দুইটা একটু মুখস্থ রাখবা। কি, ডাইসেন্ট্রিকের উদাহরণ হলো গম, আর পলিসেন্ট্রিকের উদাহরণ কলা। এগুলো এমসিকিউতে আসতে পারে যে নিচে কোনটি ডাইসেন্ট্রিকের উদাহরণ। এবং এটা কেমনে মনে রাখবো, আমি কেমনে মনে রাখতাম, পলিতে ল আছে, পলিতে ল আছে, কলাতেও ল আছে। তো এই এমনি মনে রাখতাম, পলি কলা, পলি কলা। তো পলিতে ল আছে, কলাতে ল আছে, পলিতে ল আছে, কলাতে ল আছে, এইভাবে আমি পলি কলা মনে রাখতাম। আর কলা বাদে কি আছে, গম আছে। তাহলে গম কিসে আছে, ডাইসেন্ট্রিক, কারণ কি আমি ডাইসেন্ট্রিকের উদাহরণ পড়েছি, পলিসেন্ট্রিকের উদাহরণ পড়েছি। আমি এটাও জানি পলি কলা, তার মানে কি কলা বাদ হয়ে যাচ্ছে, বাদ থাকতেছে কি গম। তাহলে গম কিসের মধ্যে পড়ে, গম হলো ডাইতে পড়ে। তো এই দুইটা উদাহরণ তুমি একটু মাথায় রাখবা যে পলিসেন্ট্রিক হলো কলা আর হলো ডাইসেন্ট্রিক হলো গম। এই মাথায় রাখলে তোমার মোটামুটি এই এই মানে এই প্রকারভেদটা পড়া হয়ে যাবে। এই প্রকারভেদে আর কিচ্ছু পড়া লাগবে, জাস্ট নামগুলো পড়া লাগবে। আর নাম পড়লে, আর তুমি যদি মোটামুটি একটা বেসিক বায়োলজি ধারণা থাকে, তাহলে এক লাইন তুমি বলতে পারো যে মনোসেন্ট্রিক একটা, সেন্টোমিয়ার, ডাইসেন্ট্রিক দুইটা। আর দুইটা উদাহরণ দেওয়া আছে, উদাহরণ দুইটা পড়বা। পলি কলা, পলিতে ল আছে, কলাতে ল আছে, এমনি কলাটা মাথায় রাখবা, আর বাকি থাকছে যে গম, গম হলো ডাইতে। তো এইভাবে আমরা সেন্টোমিয়ারের সংখ্যা অনুযায়ী কিন্তু এই যে ক্রোমোজোমের যে প্রকারভেদ ওটা কভার করে ফেলবো। এখানে কিন্তু অত বেশি কিছু করার দরকার নেই, এখানে কিন্তু অনেক কিছু তোমার আলোচনা করা হয়েছে। তার নেক্সট প্রকারভেদ, নেক্সট প্রকারভেদটা কিসের উপরে করছে, সেন্টোমিয়ারের অবস্থান অনুযায়ী, আগেরটা সংখ্যা অনুযায়ী করছে। অর্থাৎ কয়টা সেন্টোমিয়ার আছে, এবার কি সেন্টোমিয়ারের অবস্থান, অর্থাৎ সেন্টোমিয়ার কোথায় থাকে, সেন্টোমিয়ারের অবস্থান। এটা কি অনুযায়ী করা হয়েছে, তোমার সেন্টোমিয়ারের অবস্থান অনুযায়ী করা হয়েছে। তো বলি সেন্টোমিয়ারের অবস্থান অনুযায়ী, তো প্রথমে কি বলা হয়েছে, প্রথমটা কি, প্রথমটা হলো তোমার, আমি তোমাকে দুইটা আমি পড়তে বলছি, মধ্যকেন্দ্রিক, মেটাসেন্ট্রিক। দুইটা, মেটাসেন্ট্রিক হলো ইংলিশ আর মধ্যকেন্দ্রিক হলো বাংলা। তো দুইটা আমি তোমরা একটু মাথায় রাখবা, কারণ দুইটাই আসতে পারে, কারণ বাংলা দিয়ে লিখে দিছে মধ্যকেন্দ্রিক আর মেটাসেন্ট্রিক। মেটাসেন্ট্রিক, তো এই জিনিসটা বোঝার আগে আমি তোমাদেরকে বোঝাই। ধরো এটা একটা ক্রোমোজোম, ধরো এটা একটা একটা সিনোমিয়ার, অর্থাৎ দুইটা সিনোমিয়ার একসাথে লেগে আছে। সাপোজ দুইটা সেন্টোমিয়ার, সরি দুইটা ক্রোমাটিড একসাথে লেগে এটা একটা ক্রোমোজোম। এখন এই ক্রোমোজোমের কোথায় কোথায় সেন্টোমিয়ার থাকতে পারে, এটা তোমার একটু বোঝা লাগবে যে কোথায় কোথায় সেন্টোমিয়ার থাকতে পারে। একদম মাঝখানে, একদম মাঝখানে সেন্টোমিয়ার থাকতে পারে, গেল। এখন কি হলো, মাঝখানে থাকলো না, মাঝখান থেকে একটু এই এক পাশে সরে গেল, এইখানে থাকলো বা এইখানে থাকলো, অর্থাৎ মাঝখান থেকে একটু সরে গেছে, এখানে থাকলো। আর কোথায় থাকতে পারে, একদম কোনায় থাকলো না, কোনার একটু কাছে থাকলো, একদম কোনার একটু কাছে থাকলো, এইখানে থাকতে পারে। আর কোথায় থাকতে পারে, একদম কোনায় থাকতে পারে, একদম কোনায় থাকতে পারে। তার মানে তুমি এখানে দেখে বুঝতেছো যে তোমার 4টা অবস্থানে তোমার এই হলো সেন্টোমিয়ার থাকতে পারে। কোথায় কোথায়, একদম মাঝখানে, আবার কোথায় মাঝখান থেকে একটু পাশে, এইদিকে বা এইদিকে যে কোনো একটা পাশে থাকতে পারে, আবার একদম কোনায় থাকবে না, কোনার একটু পাশে থাকবে, আবার একদম কোনায় থাকবে। তো এই 4টা জায়গায় হলো তোমার এই সেন্টোমিয়ার থাকতে পারে। এখন জায়গা ওয়াইজ নাম করা হয়েছে, অর্থাৎ মাঝখানে যদি থাকে, মাঝখানে থাকলে নামটা কি করা হয়েছে, মাঝখানে থাকলে তোমার মধ্যকেন্দ্রিক নামটা দিয়ে আসে, যখন হলো তোমার মাঝখানে, মধ্যকেন্দ্রিক বা মেটাসেন্ট্রিক। এখন তারপরে কি আছে, এখন আর মাঝখানে নেই, এখন কোথায় আছে সেন্টোমিয়ারটা তোমার হলো, কোন তোমার সেন্টোমিটারটা কোথায় আছে, সেন্টোমিটারটা তোমার হলো মাঝখান থেকে একটু এক পাশে সরে গেছে। সেন্টোমিটারটা কোথায় গেছে, এই মাঝখানে, যে এখানে ছিল, এখান থেকে একটু এক পাশে সরে গেছে, এইখানে গেছে বা এইখানে, যে কোনো এক পাশে সরে গেছে। তো এই অবস্থানকে কি বলবো, এই অবস্থানকে আমি বলবো হলো উপমধ্যকেন্দ্রিক। অর্থাৎ মাঝখানে নেই, মাঝখানে এক পাশে আছে, এই জন্য এখানে মধ্যর সাথে একটা উপ অ্যাড করে দিছি, উপমধ্যকেন্দ্রিক। উপমধ্যকেন্দ্রিক, মধ্যকেন্দ্রিক বা মধ্য, মাঝখানে একটু পাশে, এর জন্য উপওয়ার্ডটা অ্যাড করে দিচ্ছি যে উপমধ্যকেন্দ্রিক। তাহলে ইংলিশে কি করো, ইংলিশে উপর ইংলিশ হলো সাব, তাহলে এখানে সাব হবে। আর হলো মধ্যকেন্দ্রিকের ইংলিশ কি, মেটাসেন্ট্রিক, তাহলে সাব মেটাসেন্ট্রিক। এই হলো আরেকটা অবস্থান। দেন আরেকটা অবস্থান কি, একদম কোনায় নেই, একদম কোনায় নেই, কি আছে, কোনায় নেই, কি আছে, কোনার একটু পাশে আছে, অর্থাৎ একদম কোনায় নেই বাট কোনার একটু পাশে। তো এই অবস্থানকে কি বলবো, এই অবস্থানে একটা নাম আছে, এই অবস্থানকে কি বলা হয়, এই অবস্থানকে বলা হয় তোমার অ্যাক্রোসেন্ট্রিক। অ্যাক্রোসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, বা বাংলায় কি বলা হয়, বাংলায় বলা হয় হলো তোমার হলো উপপ্রান্ত কেন্দ্রিক। বাংলায় কি বলা হয়, বাংলায় তোমার বলা হয় হলো উপপ্রান্ত কেন্দ্রিক।
বাংলায় কি বলা হয়, বাংলায় হলো তোমার উপপ্রান্ত কেন্দ্রিক বলা হয়, অর্থাৎ একদম প্রান্তে নেই, অর্থাৎ একদম এক কোনায় নেই, বাট কোনার একটু পাশে আছে। যেহেতু মধ্যের ক্ষেত্রে মধ্য থেকে একটু সরে গেলে আমরা কি ইউজ করছি, উপ ইউজ করছি, অর্থাৎ মধ্যখানে নেই, মধ্যখানের এক পাশে আছে, এই জন্য আমরা বলছি উপমধ্যকেন্দ্রিক। এখন এটাও সেম, এটা একদম প্রান্তে নেই বাট প্রান্তের এক পাশে আছে, এই জন্য এটাকে আমরা কি বলছি, উপপ্রান্ত কেন্দ্রিক। বা বা ইংলিশে আরেকটা নাম মানে ইংলিশে একটা সুন্দর নাম আছে অ্যাক্রোসেন্ট্রিক, তো অ্যাক্রোসেন্ট্রিক আমাদের মাথায় রাখা লাগবে। এখন একদম প্রান্তে আছে, তাহলে এটাকে কি বলবো, বাংলায় কি বলবো, প্রান্ত কেন্দ্রিক। প্রান্ত কেন্দ্রিক। বা ইংলিশে কি বলে, ইংলিশে একটা নাম আছে ট্যালোসেন্ট্রিক। ট্যালোসেন্ট্রিক, তো এই চারটা অবস্থায় যেহেতু আমার সেন্ট্রোমিয়ার থাকতে পারে, এই জন্য এই চারটা নাম দিয়েছে। তো চারটা নাম কিভাবে হয়েছে, তো এটা তোমাদেরকে একটু বোঝানোর ট্রাই করলাম। এবং এই চারটা নাম সম্পর্কে আমাদের কি কি জানা লাগবে একটু জানি, তো অবস্থান অনুযায়ী তোমরা জিনিসগুলো বুঝতে পারতেছো, মানে বুঝতে পারছো। এবং তারপরে যাই এখন কি কি জানা লাগবে। তো প্রথম কথা হলো মধ্যকেন্দ্রিকে কই থাকে, এটা কিন্তু তোমরা অলরেডি আমি আগে যা বললাম ওই আলোচনাটা, মধ্যকেন্দ্রিকে কোথায় থাকে, আমার ক্রোমোজোমটা কোথায় থাকে, একদম মাঝখানে থাকে। মাঝখানে থাকে। এখন ক্রোমোজোমটা, এখন এই যে ক্রোমোজোম, এখন ক্রোমোজোম আসলে কি হয়, তোমার যখন হলো হয় তোমার হলো যখন হলো তোমার মাইটোসিস বিভাজন হয়, তো মাইটোসিসের 5টা ধাপ আছে, আমরা সবাই জানি যে মাইটোসিসের কয়টা ধাপ আছে, মাইটোসিসের 5টা ধাপ আছে। তো 5টা ধাপের মধ্যে একটা ধাপ হলো অ্যানাফেজ, ভালো কথা অ্যানাফেজ। তো অ্যানাফেজে কি হয়, অ্যানাফেজে তোমার ক্রোমোজোম গুলা তোমার হলো স্পিন্ডেল তন্তু থেকে, স্পিন্ডেল তন্তুর মাঝখানে হলো মেটাফেজ পর্যায়ে ক্রোমোজোম গুলো স্পিন্ডেল তন্তুর মাঝখানে অবস্থান করে। যখন অ্যানাফেজ পর্যায়ে চলে যায়, অ্যানাফেজ পর্যায়ে কি হয়, তোমার ক্রোমোজোম গুলা দুইটা ক্রোমাটিডে ভাগ হয়ে যায়, ক্রোমোজোম গুলা দুইটা ক্রোমাটিডে ভাগ হয়ে যায়। এখন প্রতিটা ক্রোমাটিড কি হয়, প্রতিটা ক্রোমাটিড হলো তোমার বিপরীত মেরুতে চলে যায়, অর্থাৎ দুইটা ভাগ হয়েছে, অর্ধেক ক্রোমাটিড এক মেরুতে যায় আর অর্ধেক ক্রোমাটিড হলো আরেক মাথায় যায়। অর্থাৎ ধরো এই যে এরকম আছে, ধরো এই একটা মাথা আর এই একটা মাথা, আর মাঝখানে ক্রোমোজোম আছে, মাঝখানে এই যে ক্রোমোজোম আছে। এখন যারা ভাগ হয়েছে, ভাগ হলো, ভাগ হয়ে যে এই ভাগটা, অর্থাৎ এই ক্রোমাটিডটা এইদিকে যাবে, এই ক্রোমাটিডটা এইদিকে যাবে, আর এই ক্রোমাটিডটা এই যে এইদিকে যাবে, এমনি যাবে। তো যাওয়ার সময়, এই যে যাওয়ার পথে, যখন যাওয়ার পথে, এখন এই যে ক্রোমাটিড গুলো দেখতে ইংরেজি অক্ষরের মতো লাগে। এখন ইংরেজি অক্ষরের মতো কেমনে লাগবে, যে কেমনে ইংরেজি অক্ষরের মতো লাগবে, মানে ইংরেজি অক্ষরের মতো লাগে। এখন এক একটা ক্রোমোজোম এক একটা ইংরেজি অক্ষরের মতো লাগে, কেন লাগে, কারণ হলো তোমার যে এইখানে মাঝখানে যে ক্রোমোজোম আছে, এর মধ্যে তোমার হলো মধ্যকেন্দ্রিক ক্রোমোজোম আছে, সাব মধ্য উপমধ্যকেন্দ্রিক ক্রোমোজোম আছে, প্রান্ত কেন্দ্রিক ক্রোমোজোম আছে, উপপ্রান্ত কেন্দ্রিক ক্রোমোজোম আছে। মাঝখানে যে ক্রোমোজোম আছে এর মধ্যে কিন্তু সব টাইপের ক্রোমোজোম আছে। এখন যেহেতু মাঝখান থেকে এরকম ভাগ হয়ে গেছে, ভাগ হয়ে যাওয়ার কারণে অর্থাৎ সেন্টোমিয়ারতে বিভাজিত হয়েছে। এখন সেন্টোমিয়ারতে বিভাজিত হয়ে ধরো একটা ক্রোমোজোম এরকম আছে, আবার আরেকটা ক্রোমোজোম কিরকম আছে, আরেকটা ক্রোমোজোম এরকম আছে, এরকম আছে, অর্থাৎ ওর এই যে এই কোনায় আছে। এখন যখন দুইটা ভাগ করবো, দুইটা কিন্তু দেখতে একরকম হবে না, এক একটা এক এক রকম হবে দেখতে। তো এই হলো এক একটা ইংরেজি অক্ষরের মতো লাগে। অর্থাৎ যখন অ্যানাফেজ পর্যায়ে, তখন ক্রোমোজোম গুলো অর্থাৎ ক্রোমাটিড গুলা বিপরীত মেরুতে যায়, ক্রোমোজোম ভাগ হয়ে ক্রোমাটিড হয়, ক্রোমাটিড গুলো যখন বিপরীত মেরুতে যায়, তখন এই যে সেন্ট্রোমিয়ার অবস্থান অনুযায়ী ক্রোমোজোমের বিভিন্ন প্রকার এর ভিতরে থাকে। তো এক একটা প্রকারের ক্রোমোজোম এক একটা ইংরেজি অক্ষরের মতো লাগে। তো এই কোনটা কোন ইংরেজি অক্ষরের মতো লাগে, এটা আমাদের জানা লাগবে। তো দেখি, এটাও কিন্তু মুখস্থ করার কিছু নেই, মুখস্থ করার কিছু না, মানে ধরো মেটাসেন্ট্রিক, তো মেটাসেন্ট্রিক ক্রোমোজোম কেমনে হয়, এরকম মাঝখানে থাকে, মাঝখানে, তো মাঝখানে ভাগ করো, ভাগ করলে কিরকম হবে, এরকম হবে। তো এইখানে আবার একটা জিনিস আছে, যে যখন হলো তোমার এই ক্রোমাটিড গুলা বিপরীত মেরুতে যায়, বিপরীত মেরুতে যায়, তখন কি হয়, তখন এদের যে মাথায় মানে একটু আমার তো ক্রোমাটিডের সাথে একটু সেন্ট্রোমিয়ার থাকে, তো সেন্ট্রোমিয়ার অংশটা সামনে থাকে, সেন্ট্রোমিয়ার অংশটা সামনে থাকে আর ক্রোমাটিড অংশটা পিছনে থেকে যায়। তো যখন হলো মধ্যকেন্দ্রিক হয়, তো মধ্যকেন্দ্রিক হলে কি একদম মাঝখানে আমার সেন্ট্রোমিয়ারের অংশ থাকে, আর তার দিকে জিনিসটা কিন্তু অনেকটা ইংরেজি ভি অক্ষরের মতো লাগতেছে। জিনিসটা কিসের মতো লাগে, ইংরেজি ভি অক্ষর। তো মধ্যকেন্দ্রিক কিসের মতো লাগে, ইংরেজি ভি অক্ষরের মতো লাগে, ইংরেজি ভি অক্ষরের মতো লাগে। যখন সে মেরুতে যায় তখন একে কিসের মতো লাগে, তখন একে লাগে হলো ইংরেজি ভি অক্ষরের মতো লাগে। যখন এই মধ্যকেন্দ্রিক কিসে যায়, মধ্যকেন্দ্রিক যখন মেরুতে যায়, তখন একে কিসের মতো লাগে, তখন একে তোমার ইংরেজি ভি অক্ষরের মতো লাগে। তো গেল, ইংরেজি ভি অক্ষরের মতো লাগলো, তারপরে গেল কি, এতটুকু আমরা জানলাম। তারপরে আমাদের আর কি জানা লাগবে, উদাহরণ জানা লাগবে, যে কিসে কিসে এই হলো কি বলে মেটাসেন্ট্রিক বা মনোকেন্দ্রিক এইগুলো হলো কিসে কিসে দেখা যায়। অর্থাৎ সব জায়গায় যে মনো, অর্থাৎ ধরো 4 প্রকারের ক্রোমোজোম আছে, 4 সেন্টোমিয়ার অনুযায়ী অবস্থান অনুযায়ী 4 প্রকার ক্রোমোজোম আছে। তোমার মধ্যকেন্দ্রিক, উপমধ্যকেন্দ্রিক, এখন যে এই প্রতিটা যে ধরো মধ্যকেন্দ্রিক যে সব প্রাণীতে থাকবে, সব উদ্ভিদে থাকবে এরকম না, কিছু কিছু প্রাণীতে আছে, আবার কিছু কিছু প্রাণীতে মধ্যকেন্দ্রিক নাই, এরকম কিছু আছে। তো এখানে তোমার বইতে কয়টা এক্সাম্পল দিয়ে আছে, যে এইখানে আছে ওইখানে আছে, আরো অনেক জায়গায় আছে, বাট বইতে এক্সাম্পল যেহেতু দিয়ে আছে এগুলো আমাদের একটু জানা লাগে, যে মধ্যকেন্দ্রিকটা কোথায় পাওয়া যায়। তো মধ্যকেন্দ্রিক কিসে কিসে পাওয়া যায়, তোমার দুইটা নাম দিয়ে আছে, একটা কি, একটা হলো সোলেনাম নিগেরামে, সোলেনাম নিগেরামে, সোলেনাম নিগেরাম। সোলেনাম নিগেরামে কি আছে, সোলেনাম নিগেরামে এটা একটা সাইন্টিফিক নাম।
তো এটা কিসের সাইন্টিফিক নাম? এটা হলো তোমার হলো মিষ্টি আলু। মিষ্টি আলু সাইন্টিফিক নাম হলো সোলেনাম নিগেরাম। এটা কিসের সাইন্টিফিক নাম? এটা হলো মিষ্টি আলু। মিষ্টি আলু। মিষ্টি আলু সাইন্টিফিক নাম হলো সোলেনাম নিগেরাম। তো বইতে যেহেতু তোমার সাইন্টিফিক নামই দেওয়া আছে, মিষ্টি আলু বলা নেই, তো স্যার যদি প্রশ্ন করে স্যার সোলেনাম নিগারামই দেবে। সোলেনাম নিগারামই দেবে, কখনোই তোমার হলো কি দেবে না, কখনোই তোমার মিষ্টি আলু দেবে না। এখন তোমার পুরা সাইন্টিফিক নাম কোনোদিন মনে রাখা লাগবে না, তুমি জাস্ট এই সোলেনাম ওয়ার্ডটা মাথায় রাখবে। কারণ তোমার স্যার যদি অপশনে দেয়, হয় পুরা নামটা দিবে, না সোলে নাম দেবে, কখনোই সোলে নামকে বাদ রেখে নিগেরাম দেবে না। তো তোমার কখনো খেয়ে দিয়ে তোমার অত টাইম নাই যে তুমি দুইটাই মনে রাখো, তুমি জাস্ট সোলে নাম ওয়ার্ডটা মাথায় রাখো যে সোলে নামে কি আছে। সোলে নামে হলো মেটাসেন্ট্রিক ক্রোমোজোম আছে। আর কোথায় আছে? মানুষের তো 46টা ক্রোমোজোম আছে। তো 46টা ক্রোমোজোমের মধ্যে মানুষের আবার দুই টাইপের ক্রোমোজোম থাকে, তোমার অটোজোম থাকে আর হলো সেক্স ক্রোমোজোম থাকে। তো 46টার মধ্যে 44টা ক্রোমোজোমই হলো অটোজোম, আর দুইটা হলো সেক্স ক্রোমোজোম। তো এই দুইটা ক্রোমোজোম সেক্স ক্রোমোজোম দুইটা থাকে, একটাকে এক্স বলা হয় আর একটাকে ওয়াই বলা হয়। অর্থাৎ সেক্স ক্রোমোজোম দুইটা, একটা হলো এক্স ক্রোমোজোম আর একটা হলো ওয়াই ক্রোমোজোম। তো মানুষের যে এক্স ক্রোমোজোমটা থাকে, মানুষের যে এক্স ক্রোমোজোম থাকে, অর্থাৎ সেক্স ক্রোমোজোমে একটা হলো এক্স ক্রোমোজোম, এই এক্স ক্রোমোজোমটা হলো তোমার হলো এই মধ্যকেন্দ্রিক। তো মানুষের এক্স ক্রোমোজোম হলো মধ্যকেন্দ্রিক, কারণ অটোজোমের ভিতরে মধ্যকেন্দ্রিক আছে। হ্যাঁ অবশ্যই আছে, এখানে তোমার কিছু নাম্বার দিয়ে আছে, যেমন মানুষের 1, 3, 7, 8 এগুলো সব অটোজোমের নাম্বার। তো এইগুলো সবই কি, এইগুলো সবই হলো তোমার কি, এগুলো সব হলো মধ্যকেন্দ্রিক। এখন অত নাম্বার মুখস্থ করা লাগবে না। তোমার যদি স্যার প্রশ্ন করে, স্যার কখনো 1, 3 তোমার এমনি বলবে না যে নিচের কত নাম্বার ক্রোমোজোম মধ্যকেন্দ্রিক, এরকম 1 দিয়ে দিল, 7 দিয়ে দিল, 8 দিয়ে দিল, এরকম কোনো দিন দেবে না। স্যার যদি দেয়ও, তোমার এক্স ক্রোমোজোমটা দেবে, অর্থাৎ নিচের কোন ক্রোমোজোমটা তোমার মধ্যকেন্দ্রিক, ওই এক্স ক্রোমোজোমটা থাকবে। তো তুমি সব জাস্ট মাথায় রাখবে যে মানুষের এক্স ক্রোমোজোমটা হলো মধ্যকেন্দ্রিক। মানুষের এক্স ক্রোমোজোম কি, মানুষের এক্স ক্রোমোজোম হলো মধ্যকেন্দ্রিক। তুমি জাস্ট এতটুকু মাথায় রাখবা যে মানুষের এক্স ক্রোমোজোম হলো মধ্যকেন্দ্রিক, এতটুকু মাথায় রাখলেই হবে। অতটুকু অত নাম্বার টাম্বার কিছু মনে রাখা লাগবে না, জাস্ট দুইটা জিনিস মাথায় রাখবা, সোলেনাম আর মানুষের এক্স ক্রোমোজোম। এই দুইটা হলো মধ্যকেন্দ্রিকের উদাহরণ। আর কিছু ওই যে নাম্বার দিয়ে আছে, নাম্বার মনে রাখার কোনো দরকার নেই। এই হলো কথা। তো আমাদের এই দুইটা উদাহরণ মাথায় রাখতে হবে। মানুষের এক্স ক্রোমোজোম হলো মধ্যকেন্দ্রিক। হ্যাঁ মানুষের অন্য আরো কিছু ক্রোমোজোম আছে যারা মধ্যকেন্দ্রিক, বাট আমার যদি পরীক্ষায় আসে তাহলে এক্স ক্রোমোজোমই আসবে, আর কিছু আসবে না। তো তুমি খামাখা ওইগুলো মুখস্থ করে মাথা খারাপ করার কোনো দরকার নেই। আর তোমরা সোলেনামটা মাথায় রাখো, এখানে সোলেনাম নিগারাম আছে, আর পরীক্ষায় যদি আসে হয় সোলেনাম নিগারাম আসবে, না এই সোলেনাম আসবে, তাই আমরা সোলেনাম মাথায় রাখবো। এই দুইটা এক্সাম্পল আমরা মাথায় রাখবো, সোলেনাম আর মানুষের এক্স ক্রোমোজোম, এগুলো হলো তোমার মধ্যকেন্দ্রিকের উদাহরণ। তারপরে আমরা ইসে যাই, নেক্সটে যাই। তো নেক্সটে কিসের কথা বলা আছে? নেক্সটে আটটা প্রকার ভেদের কথা বলা আছে, সেটা কি, সেটা হলো তোমার হলো উপমধ্যকেন্দ্রিক। উপমধ্যকেন্দ্রিক বা সাবমেটাসেন্ট্রিক। তো উপমধ্যকেন্দ্রিক বা সাবমেটাসেন্ট্রিক সম্পর্কে একটু তোমাদেরকে অবশ্যই আলোচনা করা হয়ে গেছে আগে। উপমধ্যকেন্দ্রিক বা সাবমেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক। তো উপমধ্যকেন্দ্রিক বা সাবমেটাসেন্ট্রিক, তো এটা তোমাদেরকে আমি একবার একটু বুঝাইছি জিনিসটা আসলে কি। জিনিসটা কি তোমাদেরকে কিন্তু আমি আগেই বুঝাইছি, যে অবস্থান দেখাই দিলাম। তো তোমার যদি আমার সেন্টোমিয়ারের অবস্থানটা যদি মাঝখানে থাকে তাহলে মধ্যকেন্দ্রিক, বাট মাঝখান থেকে একটু ডানে বা বামে যদি সরে যায় তখন সেটা আর মধ্যকেন্দ্রিক হয় না, তখন সেটা কি হয়ে যায়, সেটা তোমার উপমধ্যকেন্দ্রিক হয়ে যায়। তো এই হলো তোমার উপমধ্যকেন্দ্রিক। তো এখানে আমার কি জানা লাগবে? প্রথমত অক্ষর চিনা লাগবে, যে অ্যানাফেজে ইংরেজি কোন অক্ষরটা হয়। তাহলে উপমধ্যকেন্দ্রিক কিরকম হয়, ধরো এই একটা ক্রোমোজোম মাঝখান থেকে সরে গেছে, অর্থাৎ এই দিকে বেশি থাকবে আর এই দিকে একটু থাকবে, একটু থাকবে, কম থাকবে। এখন মাঝখানে ভাগ করো, ভাগ করো। তো আমি তোমাকে বলছি অ্যানাফিসের ধর্ম কি, ধর্ম হলো তোমার এই যতটুকু সেন্টোমিয়ার থাকে ওটা হলো সামনে থাকে, আর হলো তোমার হলো ক্রোমাটিড গুলো পিছনে থাকে। তার মানে পিছনে কেমনে থাকে, পিছনে হলো তোমার এই বড় থাকবে আর এই ছোট থাকবে, এই ছোট থাকবে। তো জিনিসটা কিরকম, জিনিসটা ধরো এই যে দেখো এমন একটা এল এর মতো, এল এর মতো, এখানে বড় একটা লম্বা দাগ, দেন এখানে এটা গেছে এরকম একটা ছোট দাগ। তো জিনিসটা অনেকটা এল এর মতো, তার মানে এটা ইংরেজি কিসের মতো, ইংরেজি এল অক্ষরের মতো। ইংরেজি কিসের মতো, ইংরেজি এল অক্ষরের মতো। তার মানে কি উপমধ্যকেন্দ্রিক তোমার কিসের মতো হয়, ইংরেজি এল অক্ষরের মতো হয়, ইংরেজি এল অক্ষরের মতো হয়। গেল, ইংরেজি এল অক্ষরের মতো হলো জানলাম। দেন তারপরে কি আছে, তারপরে আর কি জানা লাগবে, উদাহরণ, কিছু উদাহরণ চিনা লাগবে যে কোথায় কোথায় পাওয়া যায়। তো এখানে তোমার কি কি উদাহরণ দিয়ে আছে, এখানে তোমার মানুষের কয়টা ক্রোমোজোমের নাম্বার দিয়ে বলা আছে যে এই নাম্বার ক্রোমোজোম হলো সাবমেটাসেন্ট্রিক। তো তোমাদের অত নাম্বার আমি তোমাদেরকে বলছি যে এখানে একটা নাম্বারও পড়বা না, ওইখানে মানুষের এক্স ক্রোমোজোমটা ছিল তাই পড়েছো, বাট এখানে কোনো নাম্বার বলবা না, এখানে জাস্ট বলবা যে সাবমেটাসেন্ট্রিক কি, এটা হলো মানুষে আছে। মানুষ একটা এক্সাম্পল হলো মানুষ, আর আগেরটার এক্সাম্পল কি, আগেরটা সোলেনাম আর মানুষের এক্স ক্রোমোজোম, এই দুইটা। তো মানুষই স্পেসিফিকলি এক্স ক্রোমোজোম, এখানেও মানুষের কয়টা ক্রোমোজোমের নাম্বার দিয়ে আছে, বাট আমরা নাম্বার কখনো পড়বো না, আমরা জাস্ট মাথায় রাখবো যে মানুষের ক্রোমোজোম কি, মানুষে হলো এই ই পাওয়া যায়, মানুষে মানুষে হলো এই উপমধ্যকেন্দ্রিকটা মানুষে পাওয়া যায়, এতটুকু জানলেই হচ্ছে। আর ইংরেজি কোন অক্ষরের মতো লাগে, এই অক্ষরের মতো লাগে, এই দুইটা জিনিসই হচ্ছে। আর এই জিনিসটা আসলে কি, ওই মাঝখান থেকে একটু ডানে বা বামে সরে গেলে ওটা উপমধ্যকেন্দ্রিক। তো এই প্রকার ভেদটা পড়া হয়ে গেল। দেন নেক্সটে আরেকটা কি আছে, নেক্সটে আছে তোমার হলো উপপ্রান্ত কেন্দ্রিক।
উপপ্রান্ত কেন্দ্রিক। উপপ্রান্ত কেন্দ্রিক, তো এটাকে ইংলিশে তোমার অ্যাক্রোসেন্ট্রিক বলা হয়, অ্যাক্রোসেন্ট্রিক বলা হয়, অ্যাক্রোসেন্ট্রিক বলা হয়। তো উপপ্রান্ত কেন্দ্রিক বা অ্যাক্রোসেন্ট্রিক, তো এটা এটা উপপ্রান্ত কেন্দ্রিক বা অ্যাক্রোসেন্ট্রিক, তো এটা কি আমি তোমাদেরকে বুঝাইছি যে এটা তোমার একদম প্রান্তে থাকবে না, প্রান্ত থেকে একটু ডানে বা এক প্রান্ত থেকে ডানে আরেক প্রান্ত থেকে বামে একটু সরে থাকবে, অর্থাৎ একদম প্রান্তে থাকবে না। যেহেতু একদম প্রান্তে থাকতেছে না, এই জন্য উপপ্রান্ত কেন্দ্রিক। আর ইংলিশে তোমার কি বলে, ইংলিশে অ্যাক্রোসেন্ট্রিক বলে। তো উপপ্রান্ত কেন্দ্রিকের থেকে অ্যাক্রোসেন্ট্রিক ওয়ার্ডটাই তোমার বায়োলজিতে বেশি ইউজ করে, এই জন্য আমাদের অ্যাক্রোসেন্ট্রিক ওয়ার্ডটা মাথায় রাখা লাগবে। এখন কথা হলো, তো প্রথমে কি আছে, ইংরেজি কোন অক্ষরের মতো হয়, অ্যানাবেস পর্যায়ে ইংরেজি কোন অক্ষরের মতো হয়। তো এখানে কি আছে, একটা প্রান্তে থাকে, একটা প্রান্তের একটু ইসে থাকে, ধরো এই ধরো আমার ক্রোমোজোম এরকম থাকবে, ধরো এরকম থাকলো, এরকম থাকলো, ধরো এরকম থাকলো, তো এই যে এইখানে থাকলো, তাই না, একদম প্রান্ত থেকে একটু ডানে বা বামে সরে যাবে। মাঝখান থেকে কেটে দাও, মাঝখান থেকে কেটে দিলে কিসের মতো হবে, মাঝখান থেকে কেটে দিলে তোমার জিনিসটা দেখো, এটা সামনে থাকবে আর এরা পিছনে থাকবে, মানে এখানে হালকা একটু থাকবে, হালকা একটু থাকবে। এখন কথা হলো, আগের বার এল বানাইছে, কারণ কি এল এর ক্ষেত্রে এলটা এটা যেরকম হয়, এটা মানে এর মতো এত লম্বা হয় না, বাট হালকা একটু লম্বা হয়। বাট এই ক্ষেত্রে কি হয়েছে, এই ক্ষেত্রে জিনিসটা কিন্তু একদমই ছোট, তো তখন জিনিসটাকে আর এল বলা যায় না, জিনিসটা অনেকটা কিসের মতো হয় জানো, এটা অনেকটা জে এর মতো হয়। কারণ তুমি জে দেখো, জে কিন্তু এই জিনিসটা অনেক বড়, আর এই জিনিসটা হালকা একটু বেঁকানো বাট অনেক ছোট। এই জন্য এটা কি হয়, এটা হলো ইংরেজি জে অক্ষরের মতো হয়। এটা হলো অ্যানাবেস পর্যায়ে কিসের মতো হয়, এটা হলো অ্যানাবেস পর্যায়ে ইংরেজি জে অক্ষরের মতো হয়, ইংরেজি জে অক্ষরের মতো হয়, যে অক্ষরের মতো হয়। এবং উদাহরণ কি, উদাহরণ এখানে কি কি উদাহরণ দিয়ে আছে একটু বলি। এখানে তোমার উদাহরণ দিয়ে আছে হলো দুইটা, মানে এখানে তোমার একটা উদাহরণ দিয়ে আছে, অর্থাৎ এখানে তোমার একটা উদাহরণ দিয়ে আছে ঘেট কচু। এখন ঘেট কচু কি, ঘেট কচুতে তুমি তিন টাইপের ক্রোমোজোমই পাবা, ঘেট কচুতে তুমি ইসেও পাবা, হলো ঘেট কচুতে তুমি হলো এই মধ্যকেন্দ্রকও পাবা, উপমধ্যকেন্দ্রকও পাবা, আবার হলো ইসেও পাবা, এই যে এই অ্যাক্রোসেন্ট্রিকও পাবা। মেটাসেন্ট্রিক, সাব মেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক তিনটাই হলো ঘেট কেঁচুতে পাওয়া যায়। তো গেট কেসে স্পেসিফিক ভাবে এর উদাহরণ এরকম না, এটা তিনটাতে বলা যায়। বাট তুমি জেনে রাখো, যেহেতু এখানে বলা আছে, তো স্যারও তো না পড়ে দেখলে গেট কুচুরুটা দিয়ে দিতে পারে। এবং তুমি যদি প্রপারলি পড়ো, তাহলে তুমি বুঝতে পারবে যে প্রথম তিনটাই গেট কুচুতে পাওয়া যায়, বাট এটা বলা আছে কিসে, বলা আছে তোমার হলো এই সে হলো সেন্টোমিয়ারে, সরি এই অ্যাক্রোসেন্ট্রিকে। আমি সার্চ যদি তোমার একটু যদি না পড়ে জাস্ট গেট কুচু দেখে যদি প্রশ্ন বানায়, তাহলে কিন্তু সেটা কিন্তু অ্যাক্রোসেন্ট্রিকের মধ্যেই পড়বে, কারণ কি তোমার বইতে অ্যাক্রোসেন্ট্রিকে এটা আলোচনা করা হয়েছে। তাহলে তুমি মাথায় রাখবে যে এর একটা উদাহরণ হলো ঘেট কেঁচু। ঘেট কেঁচু আরেকটা কি, আরেকটা হলো মানুষের, মানুষের কোন ক্রোমোজোম, মানুষের ওয়াই ক্রোমোজোম। তো ওয়াই ক্রোমোজোমকে আগেই বলছিলাম যে মানুষের কি 44টা অটোজোম থাকে, মানুষের 46টা ক্রোমোজোমের মধ্যে 44টা হলো অটোজোম, আর হলো দুইটা সেক্স ক্রোমোজোম। তো দুইটা সেক্স ক্রোমোজোমের মধ্যে একটা এক্স আর একটা ওয়াই। তো এক্সটা আমরা এক্স ক্রোমোজোমটা কিসের মতো, তোমার মেটাসেন্ট্রিক বা মধ্যকেন্দ্রিক, আর ওয়াই ক্রোমোজোমটা কি, ওয়াই ক্রোমোজোমটা হলো অ্যাক্রোসেন্ট্রিক বা উপপ্রান্ত কেন্দ্রিক। এই হলো মানুষের ওয়াই ক্রোমোজোম, যেটা কিসের উদাহরণ, এটা হলো তোমার হলো এই হলো অ্যাক্রোসেন্ট্রিকের উদাহরণ। অ্যাক্রোসেন্ট্রিকের উদাহরণ কি, মানুষের ওয়াই ক্রোমোজোম। মানুষের ওয়াই ক্রোমোজোম কিসের উদাহরণ, মানুষের ওয়াই ক্রোমোজোম হলো তোমার অ্যাক্রোসেন্ট্রিকের উদাহরণ। মানুষের ওয়াই ক্রোমোজোম কিসের উদাহরণ, মানুষের ওয়াই ক্রোমোজোম হলো তোমার অ্যাক্রোসেন্ট্রিকের উদাহরণ। এতটুকু আমাদের জানা লাগবে। দেন কি, দেন হলো তোমাদের আরেকটা জিনিস একটু বলে রাখি, এখানে বলা আছে যে ঘেট কচু, ঘেট কচু হলো একটা মনোসমিক উদ্ভিদ, মনোসমিক উদ্ভিদ। এখন মনোসমিক কি জিনিস এত তোমাদের জানা লাগবে না, তোমরা জাস্ট মাথায় রাখবে যে মনোসমিক উদ্ভিদ। এখন তোমাদের পরীক্ষায় এরকম প্রশ্ন চলেও আসে, নিচের কোনটি মনোসমিক উদ্ভিদ, কে মনোসমিক উদ্ভিদ, ঘেট কচু, কে মনোসমিক উদ্ভিদ, ঘেট কচু, কে মনোসমিক উদ্ভিদ, ঘেট কচু। তো এটা আসার চান্স খুবই কম, বাট আমি তোমাদেরকে দাগাই দিচ্ছি, তোমরা একটু এক বা দুইবার একটু রিডিং পড়ে দেখো যে ঘেট কচু কি, মনোসমিক উদ্ভিদ, ঘেট কচু কি, মনোসমিক উদ্ভিদ। এটা এখানে বলা আছে যে ঘেট কচু হলো মনোসমিক উদ্ভিদ। তো এতটুকু মাথায় রাখবে যে ঘেট কচু হলো মনোসমিক উদ্ভিদ। তো অ্যাক্রোসেন্ট্রিকের দুইটা উদাহরণ, একটা হলো ঘেট কচু, আরেকটা হলো মানুষের ওয়াই ক্রোমোজোম। মানুষের এক্স ক্রোমোজোম কি, মানুষের এক্স ক্রোমোজোম মধ্যকেন্দ্রিক, আর ওয়াই ক্রোমোজোম হলো অ্যাক্রোসেন্ট্রিক। অ্যাক্রোসেন্ট্রিক ইংরেজি কোন অক্ষরের মতো লাগে, যে অক্ষরের মতো লাগে। দেন আরেকটা প্রকারভেদ আছে, লাস্ট যে প্রকারভেদ আছে, ওইটা 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 বললেই মোটামুটি এই টাইপের প্রকারভেদ শেষ। তো নেক্সট কিসের, নেক্সট কোন প্রকারভেদটা আছে, নেক্সট প্রকারভেদ হলো আমার হলো নেক্সট প্রকারভেদ নাম কি, এটা হলো তোমার প্রান্ত কেন্দ্রিক। অর্থাৎ আমার ক্রোমোজোম কোথায় থাকে, ক্রোমোজোম একদম প্রান্তে থাকবে, একদম প্রান্তে থাকবে, প্রান্ত কেন্দ্রিক। তো এটাকে তোমার ইংলিশে কি বলা, ইংলিশে তোমার ট্যালোসেন্ট্রিক বলা হয়, ট্যালোসেন্ট্রিক বলা হয়। তো প্রথমে আমরা ইংরেজি অক্ষরে আসি, তো এটা একদম প্রান্তে থাকে। এখন ইংরেজি কোন অক্ষরের মতো লাগে, এটা আমাদের জানা লাগবে, ইংরেজি কোন অক্ষরের মতো লাগে এটা আমাদের জানা লাগবে, এটা আমাদের প্রথম কনসার্ন যে ইংরেজি কোন অক্ষরের মতো লাগে। তো এটা কোথায় থাকবে, এটা একদম কোনায় থাকবে, ধরো এই যে একদম কোনায়, একদম কোনায় থাকবে। এখন এটা মাঝখান থেকে ভাগ করো, মাঝখান থেকে ভাগ করলে কি হবে, এই যে এরকম হবে, এরকম হবে, একদম কোনায় থাকবে। তো এই জিনিসটা সামনে গেলেও সোজাই থাকবে, এই জিনিসটার ব্যাকা হওয়ার কোনো চান্স নেই, কারণ কি এটা একদম সোজা। তো এটা অনেকটা কিসের মতো, এই যে আয়ের মতো, দেখো একদম একটা আয়। তো এটা কিসের মতো, ইংরেজি আয় অক্ষরের মতো।
এটা যখন এই অ্যানাফেজে তোমার হলো বিপরীত মেরুতে যাবে, এটা কোন অক্ষরের রূপ ধারণ করবে? ইংরেজি আই অক্ষরের মতো। তো এটাকে কি অ্যানাফেজে কিসের মতো লাগবে? ইংরেজি আই অক্ষরের মতো। এই হলো প্রথম জিনিস। এখন দ্বিতীয় কথা কি? দ্বিতীয় কথা হলো তোমাদেরকে একটা কথা বলে, আমি যখন পড়তাম না, আমি ধরো আমার মনে থাকতো যে ইংলিশ, আমরা মানে মূলত তোমার এই বায়োলজিতে তোমার এই বাংলা টার্ম এসে ইংলিশ টার্ম ইউজ করা হয়। তাহলে মেটাসেন্ট্রিক মধ্যকেন্দ্রিক, সাব মেটাসেন্ট্রিক হলো কি, হলো উপমধ্যকেন্দ্রিক গেল, কিন্তু কাহিনী কোথায়? অ্যাক্রোসেন্ট্রিক আর ট্যালোসেন্ট্রিকে বেঁধে যেত। তো আমি জানতাম একটা জে এর মতো দেখতে, একটা আয়ের মতো দেখতে, কিন্তু কোনটা অ্যাক্রো জে অ্যাক্রো আই, না তোমার ট্যালো জে ট্যালো আই, এইভাবে আমার গুলাই দিত। তখন আমি একটা টেকটিক্স খাটাই মনে রাখতাম, অর্থাৎ আমি এই সমস্যায় পড়তাম। তো তোমাদের অনেকে আছে যারা ক্যাচ করে ফেলা দিতে পারো যে অ্যাক্রোসেন্ট্রিক হলো জে আর হলো ট্যালোসেন্ট্রিক হলো আই, বাট আবার অনেকে আছে যারা আমার মতো ক্যাচ করতে পারো না। তো আমি একটা টেকনিক ফলো করে জিনিসটা মাথায় রাখতাম, তো তোমরা চাইলে এটা ফলো করতে পারো। তোমাদের সাথে শেয়ার করি তো টেকনিকটা কিরকম। তো টেকনিকটা কিরকম? টেকনিকটা হলো, আমি কিভাবে মাথায় রাখতাম, ধরো ট্যালো, ট্যালোসেন্ট্রিক, তো ইংলিশ টার্ম হলো ট্যালোসেন্ট্রিক। ট্যালোসেন্ট্রিক, তো ট্যালোসেন্ট্রিক, এই যে ট্যালো ওয়ার্ডটা যদি তুমি এখানে নিয়ে আসো, ট্যালোর সাথে মিল আছে টল, ট্যালোর সাথে মিল আছে কি টল, ট্যালো টল, ট্যালো টল, টল টল মানে কি? টল মানে হলো লম্বা, টল হলো লম্বা। আর অ্যাক্রোসেন্ট্রিক, তো অ্যাক্রোসেন্ট্রিকের সাথে কিন্তু টলের কোনো মিল নেই, তার মানে অ্যাক্রোসেন্ট্রিক। তো তো এখানে টল লম্বা। এখন ট্যালোসেন্ট্রিক কিসের মতো? আয়ের মতো। আর অ্যাক্রোসেন্ট্রিক কিসের মতো? জে এর মতো। এখন দেখো, আই আর জে কে যদি তুমি পাশাপাশি বসাও, পাশাপাশি বসাও, ধরো এই একটা লাইন, একটা লম্বা লাইন নিলা, এখন এটাকে তোমার আই বানাইতে বলছে, জে বানাইতে বলছে। তো এটাকে যদি তুমি আই বানাইতে বলে জাস্ট নর্মালি আমরা রেখে দিলে এটা হলো আই, আর জে বানাইতে হলে কি হবে? তোমার এখানে একটু বেঁকাই এখন তুমি এর মাথায় একটু বেঁকাই দিছো, বেঁকাই দিলে কি হলো? এটার হাইট খাটো হয়ে গেল না? তুমি মাথা থেকে একটু অংশ বেঁকাই দিছো, বাট যখন আই রাখছো তখন কিন্তু পুরো অংশটাই রয়েছে। তার মানে আমি এমনি মনে রাখতাম যে ট্যালোসেন্ট্রিক টল, এখন আই আর জে এর ভিতরে যদি তুমি কম্পেয়ার করো তাহলে কিন্তু আই লম্বা, আই লম্বা, তার মানে আই টল, তার মানে আই হলো ট্যালোসেন্ট্রিক, তার মানে ট্যালোসেন্ট্রিক আয়ের মতো। আর যেহেতু আই লম্বা, তার মানে যে খাটো হবে, আর যে খাটো হবে সে কিসে পড়বে? সে হলো অ্যাক্রোসেন্ট্রিকে পড়বে। তো আই ট্যালোসেন্ট্রিকে পড়ে গেছে, যে হলো অ্যাক্রোসেন্ট্রিকে পড়বে। আমি এইভাবে মনে রাখতাম যে আই আর জে এর মধ্যে আই লম্বা, আই লম্বা মানে টল, টল মানে ট্যালোসেন্ট্রিক, আই ট্যালোসেন্ট্রিক, আর বাদ থাকতেছে কি জে, যে কি জে হলো অ্যাক্রোসেন্ট্রিক। এবার আমি জিনিসটা মনে রাখতাম, তোমরা চাইলে রাখতে পারো, আর যাদের মনে থাকে তো ভালো। আই অক্ষরের মতো গেল, তারপরে কি আছে? তারপরে হলো ইংরেজি আই অক্ষরের মতো, এতটুকু আমরা জানলাম। এখন আমাদের আর একটা জিনিস জানা লাগবে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, যে মানুষে মানুষে তুমি মধ্যকেন্দ্রিক ক্রোমোজোম পাবা, মধ্যকেন্দ্রিক ক্রোমোজোম পাবা, তোমার হলো উপমধ্যকেন্দ্রিক ক্রোমোজোমও পাবা, অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম পাবা, বাট মানুষে তুমি কোনো ট্যালোসেন্ট্রিক ক্রোমোজোম পাবা না। অর্থাৎ মানুষে কি নেই? মানুষে ট্যালোসেন্ট্রিক ক্রোমোজোম নেই। মানুষে কি নেই? মানুষের ট্যালোসেন্ট্রিক ক্রোমোজোম নেই। এটা একদম মানে খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। অর্থাৎ মানুষের এক্স ক্রোমোজোম, মানুষের এক্স ক্রোমোজোম হলো মধ্যকেন্দ্রিক, মানুষের ওয়াই ক্রোমোজোম হলো অ্যাক্রোসেন্ট্রিক, এক্স মেটাসেন্ট্রিক, ওয়াই হলো অ্যাক্রোসেন্ট্রিক। আর হলো সাব মেটাসেন্ট্রিকের মধ্যেও কিছু ক্রোমোজোম আছে, বাট মানুষের কোনো ট্যালোসেন্ট্রিক ক্রোমোজোম নেই, মানুষের কোনো ট্যালোসেন্ট্রিক ক্রোমোজোম নেই। এটা খুবই ইম্পর্টেন্ট। শুধু মানুষ না, উদ্ভিদের মধ্যেও কোনো ট্যালোসেন্ট্রিক ক্রোমোজোম নেই। উদ্ভিদ অর্থাৎ ট্যালোসেন্ট্রিক মানেই নেই, অর্থাৎ ট্যালোসেন্ট্রিকের যে উদাহরণগুলো আছে ওই উদাহরণগুলো দিয়ে আছে নেই বলতে, অন্যগুলো আছে যে এইখানে আছে এইখানে আছে, বাট ট্যালোসেন্ট্রিকের উদাহরণ কি? যে নেই, মানুষের ট্যালোসেন্ট্রিক নেই, উদ্ভিদের ট্যালোসেন্ট্রিক নেই। তো এটা তোমাদের মাথায় রাখা লাগবে যে মানুষ আর উদ্ভিদ দুইটার কোনোটাই কি, দুইটার কোনোটাই তুমি ট্যালোসেন্ট্রিক ক্রোমোজোম পাবা না। অর্থাৎ মানুষ আর উদ্ভিদের ট্যালোসেন্ট্রিক ক্রোমোজোম নেই। মানুষের এক্স ক্রোমোজোম মেটাসেন্ট্রিক, ওয়াই ক্রোমোজোম অ্যাক্রোসেন্ট্রিক, হলো কিছু হলো সাব মেটাসেন্ট্রিক ক্রোমোজোম। এছাড়া হলো স্থলে নামে হলো মেটাসেন্ট্রিক আছে, আর হলো তোমার ঘেট কচুতে হলো কি আছে? ঘেট কচুতে হলো অ্যাক্রোসেন্ট্রিক আছে। আর মানুষ আর উদ্ভিদে কোনো ট্যালোসেন্ট্রিক ক্রোমোজোম নেই। এই হলো তোমার সেন্ট্রোমিয়ারের হলো অবস্থান অনুযায়ী ক্রোমোজোমের প্রকারভেদ। আমি মোটামুটি যতটুকু পারছি তোমাদেরকে বোঝানোর ট্রাই করেছি। তো এই হলো আমার আরেকটা প্রকারভেদ চলে গেল। তার নেক্সটে আর লাস্ট আরেকটা প্রকারভেদ আছে, এই প্রকারভেদ সম্পর্কে আমরা জানবো। এটা কি? এটা হলো দেহ গঠন ও লিঙ্গ নির্ধারণ অনুযায়ী। এটা সম্পর্কে অলরেডি একটু আলোচনা করা হয়ে গেছে। দেহ গঠন, লিঙ্গ নির্ধারণ অনুযায়ী, লিঙ্গ নির্ধারণ অনুযায়ী এই প্রকারভেদটা। তো এই প্রকারভেদ কি? দেহ গঠন ও লিঙ্গ নির্ধারণ অনুযায়ী। এখন মানুষে এটা হলো আসলে মূলত এটা হলো মানুষের ক্রোমোজোমের প্রকারভেদ। অর্থাৎ ধরো মানুষ না, মানুষ না মানে সব কিছুরই, মানে এটা শুধু মানুষ না, ভুল বলছি, মানুষ না, সবার জন্য, সবার জন্য ক্রোমোজোমকে আবার তুমি দুই ভাগে ভাগ করতে পারো। এটা কিসের উপরে বেস করে? দেহ গঠন ও লিঙ্গ নির্ধারণের উপরে বেস করে। এবং জিনিসটা কি একটু বলি, দেহ গঠন আর লিঙ্গ নির্ধারণ। মানুষের এক্সাম্পলটাই নিই, মানুষের কয়টা ক্রোমোজোম আছে? মানুষের 46টা ক্রোমোজোম আছে। এখন ক্রোমোজোম কি করে? ক্রোমোজোম হলো মানুষের কি দেহ গঠন করে, তাই না? মানে দেহ গঠন না, মানে মূলত ক্রোমোজোমের মাধ্যমে কি হয়? মানুষের বৈশিষ্ট্য প্রকাশ পায়। অর্থাৎ এক ক্রোমোজোমের জন্য একরকম বৈশিষ্ট্য, আরেক ক্রোমোজোমের আরেক রকম, অর্থাৎ মানুষের বিভিন্ন বৈশিষ্ট্য বিভিন্ন ক্রোমোজোম বহন করে। তো আমাদের দেহে তোমার মূলত ম্যাক্সিমাম ক্রোমোজোমই কি করে? আমাদের বৈশিষ্ট্য নির্ধারণ করে, আমাদের দেহের বৈশিষ্ট্য নির্ধারণ করে ম্যাক্সিমাম ক্রোমোজোম। বাট
মানে সব মানে ম্যাক্সিমাম ক্রোমোজোমই বৈশিষ্ট্য নির্ধারণ করে, বাট কিছু ক্রোমোজোম আছে, একদম কয়েকটা ক্রোমোজোম আছে যা কি করে, যারা বৈশিষ্ট্য নির্ধারণ করে না। তারা কি নির্ধারণ করে, তারা হলো লিঙ্গ নির্ধারণ করে। লিঙ্গ নির্ধারণ করে, এটা শুধু মানুষ না, ধরো একটা প্রাণী, ধরো একটা বিড়াল, একটা বিড়াল ছেলে না মেয়ে হবে। একটা ধরো একটা পোকা, ধরো একটা ঘাস ফড়িং, একটা ঘাস ফড়িং ছেলে না মেয়ে হবে। একটা মানুষ ছেলে না মেয়ে হবে। এই জিনিসটাই এই ক্রোমোজোম গুলো নির্ধারণ করে। তো এরকম ক্রোমোজোম মানুষের দুইটা আছে। মানুষের এরকম ক্রোমোজোম দুইটা আছে, অর্থাৎ মানুষের 46টা ক্রোমোজোম আছে। এর মধ্যে তোমার 44টা ক্রোমোজোমই হলো দেহের সকল বৈশিষ্ট্য নির্ধারণ করে, বাট দুইটা ক্রোমোজোম মূলত লিঙ্গ নির্ধারণ করে। তো এই দুইটা ক্রোমোজোম কি, একটা হলো এক্স ক্রোমোজোম আর একটা হলো ওয়াই ক্রোমোজোম। এগুলো তোমরা আগেই হালকা পাতলা জানছো যে এক্স ক্রোমোজোম কি, ওয়াই ক্রোমোজোম কি। তো এক্স ক্রোমোজোম আর ওয়াই ক্রোমোজোম মূলত কি করে, মানুষের লিঙ্গ নির্ধারণ করে। অর্থাৎ একটা মানুষ ছেলে না, অর্থাৎ একটা মানুষ ছেলে না মেয়ে হবে, সেটা মূলত তোমার পুরোপুরি এক্স ক্রোমোজোমের উপরে ডিপেন্ড করে। অর্থাৎ একটা ছেলের ক্ষেত্রে কি থাকে, ধরো এই যে দুইটা সেক্স ক্রোমোজোম, অর্থাৎ এই যে এক্স আর ওয়াই, এগুলাকে তোমার কি বলে, এগুলাকে তোমার সেক্স ক্রোমোজোম বলা হয়। তো ছেলেদের 46টা ক্রোমোজোমের মধ্যে 44টা, অর্থাৎ ছেলে আর মেয়ে যদি তুমি কম্পেয়ার করো, ছেলেদের যেই 44টা ক্রোমোজোম থাকে, মেয়েদেরও 44টা ক্রোমোজোম সেম টু সেম থাকে। ডিফার করে এই দুইটা ক্রোমোজোমের মধ্যে। অর্থাৎ মেয়েদের 44টা যেই ক্রোমোজোম থাকে, ছেলেদের 44টা ক্রোমোজোম একদম সেম টু সেম থাকে। মেয়ের ক্ষেত্রে তোমার হলো 45টা ক্রোমোজোমই সেম থাকবে। 45টা ক্রোমোজোম বলতে তোমার ধরো 44টা হলো ওই মানে 44টা আলাদা ক্রোমোজোম, যেগুলোকে এ দ্বারা, অর্থাৎ 44টা এই ক্রোমোজোম। আর একটা কি, একটা হলো এক্স ক্রোমোজোম। এটা তোমার ছেলেতেও থাকবে, এটা তোমার মেয়েতেও থাকবে। কাহিনী করবে কি, ওই যে আর একটা ক্রোমোজোম, এই ক্রোমোজোমটা এক্স হইলে সে ছেলে, আর এই ক্রোমোজোমটা যদি ওয়াই হয় তাহলে সে মেয়ে। না সরি সরি, উল্টা হয়ে গেছে। এই ক্রোমোজোমটা যদি তোমার এক্স হয়, সরি এখানে একটু উল্টা হয়ে গেছে, ওই বলতে বলতে এগুলো হয়ে গেছে। তোমার দুইটাই যদি এক্স হয়, দুইটাই যদি এক্স হয় তাহলে মেয়ে হবে। আর একটা এক্স আর একটা ওয়াই হলে ছেলে হবে। দুইটাই যদি এক্স হয় তাহলে, দুইটাই এক্স হলে মেয়ে হবে, আর একটা এক্স আর একটা ওয়াই হলে ছেলে হবে। তো এইখানেও সেম, যে ছেলে মেয়ে পর্যন্ত তোমার 44টা এ আছে আর একটা এক্স আছে। এখন পরেরটা যদি এক্স হয় তাহলে আমার কি হবে, মেয়ে হবে। আর পরেরটা যদি ওয়াই হয় তাহলে আমার ছেলে হবে। তো এই এই দুইটা ক্রোমোজোমই মূলত ছেলে আর মেয়ের মধ্যে ডিফারেন্সটা তৈরি করে। অর্থাৎ একটা যদি এক্স হয়ে যায়, অর্থাৎ 46 নাম্বার ক্রোমোজোমটা যদি এক্স হয় তাহলে কি হবে, 46 নম্বর ক্রোমোজোমটা এক্স হলে মেয়ে হবে, আর 46 নম্বর ক্রোমোজোমটা যদি ওয়াই হয় তাহলে হলো ছেলে হবে। তো এই দেহ গঠন অনুযায়ী তোমার দুই ভাগে ভাগ করা যায়। দুই ভাগে কি, অটোজোম, অটোজোম আর কি, আর হলো সেক্স ক্রোমোজোম। সেক্স ক্রোমোজোম, সেক্স ক্রোমোজোম। তো ছেলেদের ক্ষেত্রে কি, ওই যে 44টা ক্রোমোজোম, যে 44টা ক্রোমোজোম এক আছে, ওই 44টা ক্রোমোজোমকে অটোজোম বলা হয় বা এ দ্বারা প্রকাশ করা হয়। এ দ্বারা প্রকাশ করা হয়। আর হলো কি, আর বাকি দুইটা আছে, দুইটা আছে, তো এই দুইটাকে তোমার সেক্স ক্রোমোজোম বলা হয়। একটাকে এক্স আর একটাকে তোমার ওয়াই ধরা হয়। একটাকে এক্স আর একটাকে কি ধরা হয়, একটাকে এক্স আর একটাকে তোমার ওয়াই ধরা হয়। এই হলো কাহিনী, এই হলো কথা। এখন একটু বিস্তারিত জানা লাগবে অটোজোম সম্পর্কে। তো অটোজোম কি, অটোজোম হলো আমাদের বৈশিষ্ট্য নির্ধারণ করে। অর্থাৎ অটোজোমের কাজ কি, অটোজোম হলো আমাদের বৈশিষ্ট্য নির্ধারণ করা। অর্থাৎ আমাদের ধরো এইখানে যে আলোচনাটা পুরো মানুষের উপরে বেস করে করা হয়েছে, বা মানুষ বা যে কোনো কিছুর মানে বৈশিষ্ট্য নির্ধারণ করে কি, এই যে মানে সেক্স ক্রোমোজোম ব্যতীত যে ক্রোমোজোম গুলা থাকে, এগুলো হলো জীবের বৈশিষ্ট্য নির্ধারণ করে। জীবের বিভিন্ন বৈশিষ্ট্য, তোমার চুলের রং, তোমার চোখের রং, তোমার হাত পা, তোমার উচ্চতা, তোমার তোমার কি বলবো, তোমার পোস্ত, এই সবকিছু নির্ধারণ করে হলে এই 44টা ক্রোমোজোম, বা সেক্স ক্রোমোজোম ব্যতীত যে ক্রোমোজোম গুলো জীবে থাকে ওইগুলাই এই কাজ করতে, ওইগুলাকে অটোজোম বলা হয়, ওইগুলাকে এ দ্বারা প্রকাশ করে। মানুষের ক্ষেত্রে অটোজোম কয়টা, 44টা। মানুষের ক্ষেত্রে 44টা অটোজোম আছে। তো মানুষের ক্ষেত্রে অটোজোম কয়টা, 44টা বা 22 জোড়া। এই হলো অটোজোমের কাহিনী। তারপরে কি আছে, তারপরে আসে সেক্স ক্রোমোজোম। তো সেক্স ক্রোমোজোম কি, তোমার অটোজোম বাদে বাকি যে ক্রোমোজোম থাকে, মানে কয়েকটা থাকে, এগুলোকে সেক্স ক্রোমোজোম বলে। এগুলোর মেইন কাজ কি, এগুলো মূলত লিঙ্গ নির্ধারণ করে। লিঙ্গ নির্ধারণ করে মানুষের ক্ষেত্রে সেক্স ক্রোমোজোম দুই ধরনের হয়। সকল জীবের ক্ষেত্রেই সেক্স ক্রোমোজোম কত হয়, দুই ধরনের হয়, এক্স আর ওয়াই। সকল জীবের ক্ষেত্রেই সেক্স ক্রোমোজোম দুই ধরনের, এক্স আর ওয়াই। এখন কথা হলো, কিছু কিছু জীব আছে যাদের আবার খালি এক্স থাকে, ওয়াই থাকে না। কিছু কিছু জীব আছে যাদের হলো আবার ওয়াই থাকে না, এক্স থাকে, এরকম একটু কাহিনী আছে। তো এখানে যেটা বলা হয়েছে, এটা মানুষের সাপেক্ষে বলা হয়েছে। অর্থাৎ মানুষে এই যে দুইটা সেক্স ক্রোমোজোম থাকে, অর্থাৎ মানুষে কি আছে, মানুষে এক জোড়া বা দুইটা সেক্স ক্রোমোজোম আছে। এখন এই দুইটাই যদি এক্স হয় তাহলে সেটা কি, সেই মানুষটা মেয়ে। আর এই দুইটার ভিতরে একটা এক্স আর একটা ওয়াই যদি হয় তাহলে সেই মানুষটা হলো ছেলে। এতটুকু আমাদের বোঝা লাগবে। তো এই হলো জিনিস। তাহলে মানুষে কি আছে, মানুষে তোমার দুই জোড়া বা সরি, মানুষের এক জোড়া বা দুইটা সেক্স ক্রোমোজোম আছে, একটা এক্স আর একটা ওয়াই। তো এক্স এক্স এটা হলো মেয়ে, আর এক্স ওয়াই এটা হলো ছেলে। এক্স এক্স মেয়ে আর এক্স ওয়াই হলো ছেলে। অর্থাৎ যদি দুইটা এক্স থাকে তাহলে সে কি, সে হলো মেয়ে। আর একটা এক্স আর একটা ওয়াই থাকলে সে হলো ছেলে। তাছাড়া এই 44টা, এটা ছেলে মেয়ে দুইজনের ক্ষেত্রে, ছেলে প্লাস মেয়ে দুইজনের ক্ষেত্রে এ সেম। আর একটা এক্স, ছেলেরও একটা এক্স থাকবে, মেয়েরও একটা এক্স থাকবে। বাট এই যে এই এক্সটা যদি, এটা যদি এক্স হয় তাহলে মেয়ে, আর এটা যদি ওয়াই হয় তাহলে ছেলে।
এই হলো মেইন ডিফারেন্স। তো এইভাবে মানুষের লিঙ্গ নির্ধারণ করা হয়, মানুষ না যে কোনো জীবের লিঙ্গ এইভাবেই নির্ধারণ করা হয়, জাস্ট এই ক্রোমোজোম সংখ্যাটা ভ্যারি করে। অর্থাৎ মানুষের ক্ষেত্রে 44টা অটোজোম আছে আর 2টা সেক্স ক্রোমোজোম আছে। এখন সব জীবজন্তুতে 44টা অটোজোম থাকবে এমন না, কোনোটাই তোমার 22টা আছে, কোনোটাই তোমার 26টা আছে। আবার এই সেক্স ক্রোমোজোম সবার ক্ষেত্রে 2টা হবে এরকম না, কারো কারোর ক্ষেত্রে একটাও থাকে। কারো কারো একটা থাকা বলতে একটু কাহিনী আছে ভিতরে, যেটা তোমরা পরে জানতে পারবা, পরে যখন জীব বিজ্ঞান অর্থাৎ প্রাণী বিজ্ঞান পাবা, ওখানে একটা অধ্যায় আছে তোমার হলো জেনেটিক নিয়ে, তো ওই অধ্যায়তে এই জিনিসটা আলোচনা করা আছে। তো আপাতত এতটুকু জেনে রাখো যে মানুষের ক্ষেত্রে তোমরা শিখবা যে মানুষের তোমার 46টা ক্রোমোজোম আছে, 44টা মানুষের বৈশিষ্ট্য নির্ধারণ করে, এগুলোকে অটোজোম বলে। আর 2টা সেক্স ক্রোমোজোম, এগুলা কি মানে মানুষের লিঙ্গ নির্ধারণ করে। তো 2টা সেক্স ক্রোমোজোম কি কি, একটা এক্স আর একটা ওয়াই, 2টা এক্স হলে মেয়ে আর একটা এক্স আর একটা ওয়াই হলে ছেলে। এতটুকু জানলে হচ্ছে। আর এখানে আরেকটা জিনিসের কথা বলা হয়েছে, তোমার 2টা রোগের কথা বলা আছে, একটা হলো তোমার বর্ণান্ধতা, আর একটা হলো তোমার হিমোফিলিয়া। তো এইগুলাকে কি, এই রোগগুলাকে তোমার বলা হয় সেক্স লিঙ্ক ইনহেরিটেন্স। বন্ধান্ধতা আর হিমোফিলিয়া, এগুলো তোমার সেক্স লিঙ্ক ইনহেরিটেন্স। তো সেক্স লিঙ্ক ইনহেরিটেন্স জিনিসটা কি, এটা তোমাদেরকে একটু বুঝাই। সেক্স লিঙ্ক ইনহেরিটেন্স জিনিসটা কি, এটা তোমাদেরকে একটু বোঝায়। তো এই জিনিসটা আসলে কি, এই জিনিসটা আসলে তোমার ধরো এই যে সেক্স ক্রোমোজোম, এখন সেক্স ক্রোমোজোম কি আছে, তোমার সেক্স ক্রোমোজোমে একটু ঝামেলা তৈরি হয়ে গেল। অর্থাৎ আমি তোমাদেরকে মিউটেশন জিনিসটা বুঝাইছি। তো সেক্স ক্রোমোজোমের মধ্যে ডিএনএ আছে, সেক্স ক্রোমোজোমের মধ্যে ডিএনএ আছে। এখন যদি সেক্স ক্রোমোজোমের ডিএনএ এর মধ্যে যদি তোমার কোনো একটা মিউটেশন বা কিছু তৈরি হয়ে যায়, অর্থাৎ জিনিসটা আসলে কি তোমাদেরকে একটু বোঝাই, অটোজোম আর সেক্স ক্রোমোজোম এদের মধ্যে পার্থক্য কি। ধরো তোমার অটোজোমে মিউটেশন ঘটলো, মিউটেশন ঘটে তোমার কি হলো, তোমার হলো বৈশিষ্ট্যে একটা পরিবর্তন চলে আসলো। তো ওইটা তোমার মধ্যে স্থায়ী থাকবে, অর্থাৎ ওই পরিবর্তনটা শুধু তুমি, মানে ওই পরিবর্তনটা অর্থাৎ অটোজোম, অর্থাৎ এই 44টা ক্রোমোজোমে যদি কোনোটাই মিউটেশন ঘটে, সিকোয়েন্স উলট পালট হয়ে নতুন বৈশিষ্ট্য তৈরি হয়ে যায়, ওই বৈশিষ্ট্যটা তোমার মধ্যেই দেখা যাবে। বা তোমার সেক্স ক্রোমোজোম, এই সেক্স ক্রোমোজোমের মধ্যে যে ডিএনএ আছে, এদের ভিতরে যে নাইট্রোজেন ক্ষার আছে, এদের সিকোয়েন্সে যদি তোমার উল্টাপাল্টা হয়ে যায়, এদের সিকোয়েন্সে যদি উল্টাপাল্টা হয়ে যায়, তাহলে যেই নতুন বৈশিষ্ট্যটা তৈরি হবে সেটা তো তোমার মধ্যে দেখা যাবে, প্লাস তোমার যে পরবর্তী বংশধর তৈরি হবে তাদের মধ্যে ওই বৈশিষ্ট্যটা চলে যাবে। এইটা হলো তোমার একটা ম্যাসিভ পার্থক্য সেক্স ক্রোমোজোম আর অটোজোমের মধ্যে। অর্থাৎ অটোজোমে মিউটেশন যদি বসে, অর্থাৎ অটোজোম যে ক্রোমোজোম গুলো আছে এদের ডিএনএ তে মিউটেশন ঘটলে ওটা শুধু তোমার মধ্যেই সীমাবদ্ধ থাকবে। বাট যদি তোমার সেক্স ক্রোমোজোমে মিউটেশন ঘটে যদি তোমার উলট পালট হয়, তাহলে ওটা শুধু তোমার মধ্যে হবেই, প্লাস তোমার পরবর্তী প্রজন্মে ওই পরিবর্তনটা চলে যাবে। এটাই হলো তোমার মেইন পার্থক্য। তো সেক্স লিঙ্ক ইনহেরিটেন্স এমনই একটা জিনিস, অর্থাৎ তোমার যদি সেক্স অর্থাৎ এক্স ক্রোমোজোম বা ওয়াই ক্রোমোজোম এইগুলাতে যদি তোমার মিউটেশন হয় তাহলে কিছু রোগ তৈরি হয়। তো এর মধ্যে একটা রোগ, 2টা রোগ এখানে বলা আছে, একটা হলো বন্ধান্ধতা আর হিমোফিলিয়া। তো এইগুলা কি হয়, এগুলো তোমার যদি এই সেক্স ক্রোমোজোমে যদি কোনো হলো মিউটেশন ঘটে, তাহলে এই 2টা রোগ হয়। আর এই 2টা রোগকে তোমার সেক্স লিঙ্ক ইনহেরিটেন্স কেন বলছে, কারণ এগুলো সেক্স লিঙ্কে তোমার হলো মানে সেক্স ক্রোমোজোমে তোমার মিউটেশনের কারণে হচ্ছে, এই জন্য সেক্স লিঙ্ক বলা হয়েছে। আর ইনহেরিটেন্স বলতে তোমার কি বলছে, ইনহেরিটেন্স এর বাংলা হলো বংশগতি। তো এইগুলা কি হয়, এই যে এই রোগগুলা তোমার হলো তোমার তো হইছে, তোমার এই সেক্স ক্রোমোজোমে মিউটেশনের কারণে তোমার তো হইছে, তোমার যে পরবর্তী বংশধর আছে তারও হবে, বা তার যে বংশধর আছে তার হবে, এমনি তোমার বংশগতিতে এই রোগগুলা ছড়াই যাবে। কারণ কি, এটা তোমার সেক্স ক্রোমোজোমের মিউটেশনের কারণে হয়েছে। এই জন্য এই রোগগুলাকে তোমার সেক্স লিঙ্ক ইনহেরিটেন্স বলছে, যেটা তোমার মিউটেশনের কারণে তোমার হয়েছে, তোমার বাচ্চাদেরও এই রোগগুলা হবে। বাট সেম হইতে ধরো তোমার এই যে অটোজোম, ধরো মানুষের 1 নম্বর ক্রোমোজোম, এটা একটা অটোজোম, এই ক্রোমোজোমে মিউটেশন হয়েছে, মিউটেশনে তোমার একটা রোগ হয়েছে যেটাকে তোমার থ্যালাসেমিয়া বললাম। থ্যালাসেমিয়া একটা রোগ, এটা তোমার অটোজোমের মিউটেশনের কারণে হয়েছে। তো এই রোগটা তোমার হয়েছে, এখন তোমার যে বাচ্চা হবে তার কখনো থ্যালাসেমিয়া হবে না, কারণ কি, এই থ্যালাসেমিয়াটা তোমার অটোজোমের মিউটেশনের কারণে হয়েছে, এই জন্য এটা তোমার বাচ্চাতে কখনো হবে না। বাট বর্ণান্ধতা, হিমোফিলিয়া, এগুলো যেহেতু তোমার সেক্স ক্রোমোজোমের মিউটেশনের কারণে হয়েছে, এগুলো তোমার বাচ্চাদের অবশ্যই হবে। এই জন্য এই রোগগুলাকে তোমার সেক্স লিঙ্ক ইনহেরিটেন্স বলা হয়েছে। তো এটা তোমাদেরকে মোটামুটি আমি হালকা পাতলা একটা ধারণা দিলাম। তোমরা যখন হলো তোমাদের ইসের বায়োলজি তোমার 12 নম্বর অধ্যায়, 12 বা 11 নম্বর অধ্যায়, 11 নম্বর অধ্যায়টা যখন পড়বা, তখন এইগুলা সম্পর্কে একদম বায়োলজি অর্থাৎ জুওলজি অর্থাৎ প্রাণী বিজ্ঞানের 11 নম্বর অধ্যায়তে A to Z এগুলো সম্পর্কে তোমার বলা আছে। আপাতত এতটুকু জেনে রাখো। এই হলো মূলত আমার আরেকটা প্রকার ভেদ। তো আজকের ভিডিওতে আমি ভাবছিলাম ক্রোমোজোমকে তোমার 2টা ভাগ করব, তো পার্ট 1 পার্ট 2। তো আজকে পার্ট 2 ভিডিও ছিল, তো পার্ট 2 ভিডিওটাও অনেক লেন্দি হয়ে গেছে। তো পার্ট আর একটু তোমার ক্রোমোজোমের যে রাসায়নিক গঠন ওইটা বাদ আছে। তো রাসায়নিক গঠনটা এর ভিতরে আনলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। তো আমরা রাসায়নিক গঠনটা ক্রোমোজোমের পার্ট 3 ভিডিওতে আমি আলোচনা করব, কারণ পার্ট 2 তে আর এইটা ঢোকানো যাচ্ছে না। তো আমি ক্রোমোজোমের যে পার্ট 2 ভিডিওটাতে ওইটা এখানেই শেষ করতেছি।
পার্ট 3 ভিডিওতে তোমার আর বাকি যেটুকু বাদ আছে ক্রোমোজোমে অতটুকু আলোচনা করে দেবো। তো আজকের ভিডিও এখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম।